গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের আমাদের যে ভার্চুয়াল ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেটি শুরু করতে চলেছি। আজকের আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। আমাদের মধ্যে উপস্থিত আছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহাশয় অধ্যাপক শুভশঙ্কর সরকার মহাশয়, আজকের রিসোর্স পার্সন ডক্টর পার্থ কর্মকার, জয়েন্ট ডিপিআই এবং অ্যাডভাইজার টু স্কুল সার্ভিস কমিশন এবং উনি অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স। আমার সঙ্গে উপস্থিত আছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি, অফিসার্স এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও ফ্যাকাল্টি এবং অফিসাররা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। নাম থেকে বুঝতে পারছেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2017 সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু হয়েছিল আমাদের সারা পশ্চিমবঙ্গে। যতগুলি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড কলেজ আছে এবং ইউনিভার্সিটি আছে তাদের যারা ফ্যাকাল্টি এবং অফিসার আছেন তাদেরকে এই কভারেজের মধ্যে আনা হয়েছিল। আমরা জানি যে 2017 সালের বহু আগেই যারা গভর্নমেন্টের পিওর গভর্নমেন্ট এমপ্লয়ি যারা তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু ছিল অনেক আগে থেকেই। পরবর্তীকালে 2017 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার সেই ফেসিলিটিটা এক্সটেন্ড করেছে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের যারা ফ্যাকাল্টি এবং অফিসার তাদের জন্য। এখন এই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 17 সালে চালু হলেও আমাদের মধ্যে অনেকেই আছেন সঠিক তথ্য তাদের কাছে নেই। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, তাদের এলিজিবিলিটি কি বা অ্যাডমিসিবিলিটি কি, ম্যাক্সিমাম কত পাওয়া যেতে পারে বেনিফিট এবং প্রসেস অফ রিইম্বার্সমেন্ট, এইগুলো নিয়ে একটু ধোঁয়াশা আছে। সেই সূত্র ধরেই আমরা সেন্টার ফর ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স পক্ষ থেকে এই আলোচনা সভা আয়োজন করেছি। প্রাথমিকভাবে আমরা ঠিক করেছিলাম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাকাল্টি এবং যারা অফিসার আছেন তাদের জন্যই আমরা এই ধরনের প্রোগ্রামটা করি, কিন্তু পরবর্তীকালে স্যারের পরামর্শে, আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের পরামর্শে এবং গাইডেন্সে আমরা ঠিক করি এটা সারা পশ্চিমবঙ্গে যারা বেনিফিশিয়ারি অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়, শুধু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় নয়, আমাদের মতো যারা স্টেট এডেড ইউনিভার্সিটি আছে বা স্টেট এডেড বা গভর্নমেন্ট যে সমস্ত কলেজ আছে তাদের ফ্যাকাল্টিদেরও আমরা এই আলোচনার মধ্যে নিয়ে আসি। কারণ এইটা সকলেরই জানা প্রয়োজন কিভাবে এটা কাজ করছে, অপারেশনাল আসপেক্টটা আমাদের জানা দরকার। কারণ হেলথ সবারই ইস্যু, আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের প্রয়োজন হয় হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ মেডিকেল ট্রিটমেন্টের। তো সেই জায়গাটা আমরা হোলিস্টিক ওয়েতে ভাবছিলাম, ভেবেই আজকে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। এছাড়া আরেকটা প্রাসঙ্গিক হবে, আমাদের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কলকাতায় অবস্থিত হলেও সারা পশ্চিমবঙ্গে প্রায় 160-62টি কলেজ আছে যেখানে আমাদের স্টাডি সেন্টার আছে। সুতরাং আমরা একসাথে পথ চলার চেষ্টা করি এবং আমাদের সঙ্গে যারা আছে, যে সমস্ত কলেজগুলো আছে তাদের যারা ফ্যাকাল্টি আছে, তাদের যারা অফিসার আছে বা এই ধরনের যারা কভারেজের মধ্যে আসবে তাদেরকে কিভাবে জানানো যায় যে এই স্কিম সম্পর্কে, সেটাও আমাদের একটা কর্তব্যের মধ্যে ছিল, আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে ছিল যে আমরা যেহেতু আমাদের কলেজগুলোর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, সেই কলেজগুলোকে এই ব্যানারে আনা যায় কিনা। তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই আজকের আলোচনা শুরু করছি। আমি আজকে আমাদের স্যার আছেন, প্রফেসর শুভশঙ্কর সরকার স্যার আছেন, স্যারকে বলবো 2-4টে কথা বলার। স্যার খুবই ব্যস্ত মানুষ, তাও সময় বার করে এনেছেন। তারপরে আমরা মূল যে অনুষ্ঠান ডক্টর কর্মকারের কাছে যাব। স্যার নমস্কার আপনাদের সবাইকে। আমার শোনা যাচ্ছে তো কথা? আচ্ছা, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে এই যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনারা এসছেন, বিশেষ করে আজকে শনিবার, সেই জন্য আমরা বেছে নিয়েছিলাম যে এমন একটা দিনে আমরা করব যেদিন আপনারা অন্যান্য কাজে ব্যাপৃত না থাকেন আর কি, এই সময়টা দিতে পারবেন, সেই জন্য এটা করা হয়েছিল। বিষয়টা আপনারা বুঝতেই পাচ্ছেন অত্যন্ত প্রাসঙ্গিক, বিশেষ করে আমাদের কলেজ এবং যে ইউনিভার্সিটিস গুলো আছে যেগুলো গভর্নমেন্ট পোষিত, সরকার পোষিত অথবা সরকারি, এই দুটো টাইপের যারা কলেজ এবং ইউনিভার্সিটি গুলো যেগুলো স্টেট ইউনিভার্সিটিস, সেইগুলোতে
আগে এরকম ধরনের হেলথ স্কিমের বিষয়টা ছিল শুধুমাত্র গভর্নমেন্ট অর্গানাইজেশনে, মেনলি আর অন্যান্য গভর্নমেন্ট অফিসগুলো ছিল। কিন্তু 2017 সালে এই বিষয়টা চালু হয়েছে, সেটা আপনারা শুনেছেন। যেহেতু 17 সালে চালু হয়েছে এবং এটা চালু হওয়ার যে তার আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা সম্বন্ধে দু একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। 2017 সালে ওয়েস্ট বেঙ্গল কলেজেস এন্ড ইউনিভার্সিটিজ অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন অ্যাক্ট, এইটা বেরিয়েছিল 2017 সালে। এই অ্যাক্টটা বেরোনোর প্রথম কারণই ছিল যে যদি কলেজ বা ইউনিভার্সিটিস গুলো, এখানে কলেজ বলতে গভর্নমেন্ট এডেড কলেজ এবং গভর্নমেন্ট এডেড মানে আমাদের স্টেট ইউনিভার্সিটিস গুলো, সেইগুলোকে যদি একটা কমন প্ল্যাটফর্মে আনা যায়, অন্তত বেনিফিটের পয়েন্ট অফ ভিউ থেকে। আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা কলেজে অনেকদিন ধরে আছেন তারা নিশ্চয়ই জানবেন যে আমাদের লিভ রুল রিলেটেড ইস্যুজে সেগুলো প্রধানত একটা সময় গাইডেড হতো, মেনলি ইউনিভার্সিটির কথা বলছি, সেগুলো গাইডেড হতো হচ্ছে ইউনিভার্সিটি স্ট্যাটিউট দিয়ে। গভর্নমেন্ট ধরুন লিভ রুল পাল্টালো, ধর আর্নলিভের কথা, আর্নলিভের ম্যাক্সিমাম নাম্বারটা যদি গভর্নমেন্ট পাল্টালো, তো যেই পাল্টালো 300-তে নিয়ে গেল, মানে 300 মানে হচ্ছে আমি বলছি 10 মাসে নিয়ে গেল। তো সেই যে চেঞ্জ গুলো হলো সেটা সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির টিচাররা পেল না, কারণ তখন আবার বলা হলো যে আমরা স্ট্যাটিউটটাকে ওইভাবে চেঞ্জ করি, করার পর আপনারা পাবেন। এইগুলো অনেক সময় অনেক কনফিউশন তৈরি করেছিল। ঠিক তেমনি ভাবে হেলথ স্কিমের বিষয়টাও কোনো কোনো ইউনিভার্সিটি হয়তো নিজস্ব যে তাদের যে ফান্ড সেখান থেকে করেছে, কিন্তু সেইগুলো সম্বন্ধে একটা সরকারি যে নির্দেশনামা অনুযায়ী ইউনিফর্মলি সবাই পাবে বেনিফিটটা, এইটার একটা অভাব ছিল। তো সেইটা একটা খুব ভালো প্রয়াস মানে পশ্চিমবঙ্গ সরকারের, যে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা চালু করা, বিশেষ করে গভর্নমেন্ট এডেড স্কুল কলেজ এবং গভর্নমেন্ট স্টেট ইউনিভার্সিটিজ গুলোতে। এটার অনেকগুলো দিক আপনারা শুনবেন। আমার সাথে একটু আগেই আমার এখনকার কলিগ ডক্টর পার্থ কর্মকারের কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। উনি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন এবং অনেকগুলো গভর্নমেন্ট অর্ডার টাইম টু টাইম যেগুলো বেরিয়েছে সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তার অসুবিধেগুলো কি, অর্থাৎ ইমপ্লিমেন্ট করতে গেলেই হয় কি শুধু আইন করে দিলে তো হবে না, সেইটার প্রোজ অ্যান্ড কনস কি আছে সেগুলো সমস্ত জানতে হবে আপনাদের নির্দিষ্টভাবে। সেইগুলো উনি বলবেন। আমার ধারণা আপনারা প্রত্যেকে খুবই উপকৃত হবেন বিষয়টা নিয়ে, বিশেষ করে এই হেলথ স্কিমের বিষয়টা। আমি অনির্বাণ এর কাছ থেকে যেটুকু শুনেছিলাম যে হেলথ স্কিমের বিষয়টা আজকে বলা হবে, তারপরে হয়তো লিভ রুল নিয়ে আরেকটা দিন নির্দিষ্ট করা হবে। সেটাও খুব একটা ইউজফুল জিনিস, কারণ লিভ রুল সম্বন্ধে আমরা অনেকেই অনেকদিন ধরে চাকরি করা সত্ত্বেও, যেহেতু আপনারা নিজস্ব কাজে ব্যাপৃত থাকেন, যুক্ত থাকেন, অত সবসময় সময় পান না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। হঠাৎ দরকার পড়লে তখন আপনারা প্রবলেম ফেস করেন। সেটা খুব কাজে লাগবে এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম হিসেবে এটা খুব ভালো একটা প্রয়াস। আমি বলবো যে এটা অনির্বাণেরই মাথা থেকে বেরিয়েছিল। উনি হচ্ছেন আমাদের ডাইরেক্টর সিকা মানে আপনারা সাধারণ অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে যেটাকে IQAC বলেন, সেটা আমাদের ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে বলা হয় সিকা, অর্থাৎ সেন্টার ফর ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স, একই কাজ। তা উনি হচ্ছেন আমার সিকার ডাইরেক্টর। তা আমার ধারণা পার্থবাবু আছেন, অনির্বাণ আছেন এবং আমার সহযোগী যারা কলিগ তারা আছেন এবং আপনারা সবাই রয়েছেন একই ফ্রেটার্নিটিতে, আমরা সবাই বিলং করি। সবাইকে আমি আরেকবার আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটা চলুক, নিশ্চয়ই কথা এগোবে। নমস্কার। থ্যাংক ইউ স্যার। আপনি ঠিকই বলেছেন, আমরা এই অনুষ্ঠানটি ডেডিকেটেড হয়েছে হেলথ স্কিমের উপরে করছি। পরবর্তীকালে আমরা লিভ রুলের উপরেও একটি প্রোগ্রাম করব। স্যার যেটি বললেন যে সেন্টার ফর ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স, আমরা গত 2 বছর ধরে প্রচুর কাজ করেছি, শুধু ছাত্র স্বার্থে নয়, আমাদের যারা এমপ্লয়ি
তাদের জন্য কিন্তু শিকার তরফ থেকে প্রচুর এই ধরনের প্রোগ্রাম করা হয়েছে। কারণ ইউনিভার্সিটিকে চালাতে গেলে শুধু তো ছাত্রদের স্বার্থ দেখলেই হবে না, আমাদের এমপ্লয়ি যারা আছে, টিচার, নন টিচার, অফিসার, তাদের কথাও ভাবতে হবে। এবং সেই কথা মাথায় রেখেই আমরা গত দিনগুলোতে প্রচুর এই ধরনের প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম করেছি। এবং আগামী দিনেও আমরা চেষ্টা করছি যে আপনারা জানেন যে আমরা সম্প্রতি এ গ্রেড পেয়েছি ন্যাক থেকে, সুতরাং আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি আগেই বলেছি যে আমাদের প্রায় 160 থেকে 62টি কলেজের সঙ্গে আমাদের স্টাডি সেন্টার হিসেবে যুক্ত আছে স্টাডি কলেজগুলি। আমরা স্যারের সাথে অলরেডি আলোচনা করেছি আমরা এই ধরনের কোনো মডিউল তৈরি করতে পারি কিনা ন্যাকের জন্য, যে যাতে আমাদের যারা কলেজগুলো আছে তাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করা যায় কিনা। কারণ আমাদের যে শিক্ষা যে মানচিত্র বা শিক্ষা যে পজিশন, সেখানে আমরা সবাই যদি একসাথে কাজ করতে পারি তাহলে কিন্তু একটা অনেকটা উপরে আমরা তুলে আনতে পারবো আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে। এবং সেই জায়গায় একসঙ্গে আমরা যদি লড়তে পারি, একসঙ্গে যদি কাজ করতে পারি, তাহলে আমরা অনেকখানি এগিয়ে যাব ভারতবর্ষের উচ্চশিক্ষার মানচিত্রে। সেই দিকে লক্ষ্য রেখে আমি অলরেডি কাজ শুরু করেছি বিভিন্ন ধরনের মডিউল তৈরি করার। ন্যাকের যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, সেগুলোকে বিভিন্ন কলেজের সাথে কথা বলে সেগুলোকে আমরা ট্রেনিং এর মতো করা যায় কিনা সেগুলো আমরা কাজ করব ভবিষ্যতে। তো এইটুকু আমি কথা বলে শেষ করব। এবার আমাদের যে মূল অনুষ্ঠান, ডক্টর পার্থ কর্মকার আমাদের মধ্যে আছেন। অনেকেই নাম শুনেছেন পার্থবাবুর, কারণ এই বিষয়ে উনি অনেকগুলি ওয়েবিনার করেছেন। আমি রিকোয়েস্ট করেছিলাম আমাদের এই ধরনের কোনো প্রোগ্রাম আপনি করবেন কিনা, উনি সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছিলেন। তো আজকে আমরা সেই সুযোগটা পেয়েছি স্যারের কাছ থেকে শোনার। তো ওভার টু ডক্টর পার্থ কর্মকার। পার্থ। নমস্কার, শুভ অপরাহ্ন। প্রথমেই আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর শুভশঙ্কর সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডক্টর অনির্বাণ ঘোষ, যিনি ডিরেক্টর সেন্টার ফর ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স এর ডিরেক্টর, এবং এনএসইউ সকল ফ্যাকাল্টি মেম্বার্স এবং যারা আজকের এই ওয়েবিনারে আছেন, প্রত্যেককে আমি আমার যথাযোগ্য সম্মান জানাই। আমাকে ডক্টর ঘোষ যখন বললেন যে এই টপিকে আপনাকে বলতে হবে, আপনি রাজি আছেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলাম। এবং খুব ভালো একটা টপিকের উপর আমরা চিন্তা ভাবনা করছেন, হেলথ স্কিম। কারণ এই হেলথ স্কিম টপিক নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে এবং কিছু কিছু রং কনসেপশনও আছে। যখনই উনি বললেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি এবং সম্মতি দিয়েছি। আমি যে কথাটা প্রথমেই বলবো যে আজকের যে আলোচনা, এটা কিন্তু মনে রাখবেন পুরো ইন্টারাকশন হবে। আমি বলবো আপনারা শুনবেন তা না, একটা ইন্টারাকশন সেশন হবে। আমার বলা যখন বলবো, কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের অবশ্যই প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন করলেই আমি বুঝতে পারবো কোন কোন জায়গায় আপনাদের জানার ইচ্ছা আছে। প্রথম যে জায়গাটা বলবো, দেখুন, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর দ্য বেনিফিশিয়ারিজ অফ গ্রান্টিনেড কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল 2017। দুটো কিন্তু হেলথ স্কিম দুটো কিন্তু প্র্যাকটিক্যালি আলাদা। একটা যে সরকারি কর্মীদের জন্য, ইনক্লুডিং সরকারি কর্মী, মানে যেহেতু সরকারি কলেজে যারা আছেন তারাও সরকারি কর্মী, তাদের জন্য কিন্তু 2008। আর এডেড কনসার্ট কলেজ এবং ইউনিভার্সিটি, তাদের ক্ষেত্রে রুলটা কিন্তু এক। স্টেট এডেড ইউনিভার্সিটি এবং কলেজের জন্য রুলটা এক 2017। দুটোর মধ্যে পার্থক্য দুটো পয়েন্টে আছে, বাদ বাকি সব কিন্তু এক। দুটো পার্থক্য বলে দিয়ে আমি সরাসরি আলোচনায় চলে যাব। দুটো পার্থক্যের মধ্যে 1 নম্বর পার্থক্য হচ্ছে যে যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন, অর্থাৎ 2008-এর আন্ডারে যারা অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, পেনশন হোল্ডার যারা, তারাও কিন্তু ওই আওতার মধ্যে আসেন, মানে এই হেলথ স্কিমটা এনজয় করতে পারেন। এখনো কিন্তু এডেড ইউনিভার্সিটি
বা এডেড কলেজের শিক্ষকদের বা ইউনিভার্সিটির যারা অফিসার আছেন তাদের জন্য কিন্তু এখনো সেই জায়গাটা কোনো অর্ডার বেরোয়নি, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, 1 লাখ টাকার যে ক্যাশলেস যে ব্যাপারটা আছে সেটা এখনো কিন্তু এখানে আসেনি, যেটা সরকারি কলেজের ক্ষেত্রে আছে। এই দুটো হচ্ছে মেন পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর বাদ বাকি সব নিয়ম কানুন যা যা আছে অলমোস্ট সেম, সেগুলো নিয়ে আমি এক একে বলার আমি চেষ্টা করব। প্রথমেই বলি যে অনেকে বলেন যে হেলথ স্কিম আমার করা আছে, এর রিইম্বার্সমেন্ট পাওয়া খুব মুশকিল, পাচ্ছি না, হচ্ছে না। এই কথা কিন্তু দেখবেন আমরা সকলের মধ্যে কিন্তু আমরা বলা বলি করি যারা করেছি। কিন্তু অনেকে ভাবি এই করে লাভটা কি, প্রচুর টাকা মাসে মাসে আমার চলে যাচ্ছে, আমার আছে, আমার মিসেস যদি সার্ভিস করেন মিসেসটাও মেডিকেল অ্যালাউন্স যেটা দেওয়া হয়, যেটা পেতাম সেটা দিয়ে দিতে হচ্ছে, এত টাকা চলে যাচ্ছে, দরকার নাই বাবা, এই ফালতু, এই পাবো না টাকা পয়সা। তো আমি আপনাদেরকে আমি প্রথমেই জানাবো যে এই হেলথ স্কিমটা অত্যন্ত ভালো হেলথ স্কিম, ভালো স্কিম একটা, এবং এটা প্রত্যেকের করা উচিত। যারা এখনো করেননি তাদের আমার মনে হয় আজকেই করা উচিত, কালকে না, এতটাই ভালো। আমি সে কেন ভালো সেই কারণগুলো আমি কিছু কিছু বলার চেষ্টা করব। আমি আমার লাইফের যে ঘটনাগুলো ঘটেছে, কিভাবে আমি বেনিফিটেড হয়েছি, সেই জায়গাগুলো আমি আলোকপাত করার চেষ্টা করব। দেখুন কেন অনেকে পায়, অনেকে বলে না যে হেলথ স্কিম আমি ভর্তি হলাম, কোনো টাকা পয়সা পেলাম না, কেন বলুন তো? যারা পাচ্ছেন না, আমি বারবার করে বলবো, সেটা কিন্তু আমি আমার দোষের জন্য ওই টাকাটা পাচ্ছি না, রিইম্বার্সমেন্ট করতে পারছি না। ধরুন আমি কথা বলছি, আমি পুরুলিয়াতে বেড়াতে গেছি, অযোধ্যা পাহাড়ে বেড়াতে গেছি, বা নর্থ বেঙ্গলে আমি গেছি বেড়াতে গেছি। হঠাৎ কোন একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি কাছাকাছি হসপিটালে গিয়ে ভর্তি হলাম বা নার্সিংহোমে গিয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার সময় আমি হেলথ স্কিমের যে আমার যে প্রুফটা আছে, মানে আইডেন্টিটি কার্ড বা যে আপনার যে কার্ডটা আছে বা ফর্মটা, যে এনরোলমেন্ট ফর্ম যেটা আছে, যেখানে আপনার অথরিটি সই করা আছে, যেখানে যেটা প্রমাণ করবে ইউ আর দ্য মেম্বার অফ দ্য স্কিম, সেই কাগজটা যখন আপনি প্রোভাইড করতে পারবেন না, আপনি ভর্তি হওয়ার পর কিন্তু কোনো টাকা ক্লেম করতে পারবেন না। বিফোর অ্যাডমিশন আপনাকে কিন্তু ওই এনরোলমেন্ট কার্ডটা শো করতে হবে দ্যাট ইউ আর এ মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, বিফোর অ্যাডমিশন। কিন্তু অনেকে অ্যাডমিশন হওয়ার পর পরের আসলে কি যখন প্রবলেম হয় তখন তো আমাদের কোনো দিকে থাকে না, মাথা থাকে না। আগে তো পেশেন্টকে বাঁচাতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নার্সিংহোম বা হসপিটালে গিয়ে অ্যাডমিশন করে দিই। অ্যাডমিশন করার পর আর হবে না, কারণ অ্যাডমিশন করার সময় যারা হেলথ স্কিমের মানে হেলথ স্কিম মেম্বার, পরিষ্কার লেখা থাকবে, ধরুন আমি ডক্টর পার্থ কর্মকার ব্র্যাকেটে WBHS ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এইটা সব জায়গাতে থাকবে। এবং সেই সময় থেকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন থেকে যত বিলগুলো বেরোবে, প্রতিটি বিলের পাশে কোড থাকবে এবং কোডের রেসপেক্টে তার ওইটা অ্যামাউন্টটাও ফিক্সড করা আছে, সেইভাবে কিন্তু বিলগুলো বেরোবে। একজন সাধারণ পেশেন্ট যদি ধরুন হসপিটালে ভর্তি হন, নার্সিংহোমে ভর্তি হয়েছেন, তার জন্য ধরুন স্পেশাল ডক্টর দেখছেন, তার জন্য 1500 টাকা ভিজিট। যখন হেলথ স্কিমের যখন তার কাছে কার্ড থাকবে, তার কাছে 250 টাকা বা 300 টাকা বেশি নিতে পারবেন না। যার ফলে এই কার্ডটা কিন্তু আগে শো করতে হবে বিফোর অ্যাডমিশন, এটা আমার প্রথম অনুরোধ। অনেক সময় দেখা যায় হসপিটালে আপনি গেলেন নার্সিংহোমে বা হসপিটালে যাওয়ার পর সেখানে কি হলো, সেখানে আপনি গিয়ে ডাক্তারবাবু বললেন এর MRI করতে হবে, ECG করতে হবে, দেখতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, তারপর অ্যাডমিশন করবো। বিফোর অ্যাডমিশন যদি ওই বিলগুলো হয়ে যায়, আপনি একটা বিলও পেতে পাবেন না। যার ফলে আপনাকে অ্যাডমিশন হওয়ার পর সবকিছু করলে কিন্তু আপনি টাকাগুলো পাবেন। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে, সবারই কাছে তো আমাদের অ্যান্ড্রয়েড সেট থাকে একটা করে, আমাদের সমস্ত সকল জিনিসগুলো আমরা গুগল মেলে বা আপনার মোবাইলের মধ্যে আপনি সব মানে কি বলবো মানে ফোল্ডার করে রেখে দেন। এবং আপনার যে বেনিফিশিয়ারিজ যারা আছে, আপনার মা বাবা বা ভাই বোন যারা যারা এলিজিবল আছেন, তাদের প্রত্যেকে কিন্তু একটা করে কপি দেবেন। যারা অ্যান্ড্রয়েড সেট হ্যান্ডেল করতে পারবেন না, বাড়িতে 2-3টে করে কপি রেখে দেবেন। যখন বেড়াতে যাবেন, বেড়াতে যাওয়ার সময় ব্যাগে রেখে দেন, ব্যাগের মধ্যে রেখে দেন, মানি পার্সের মধ্যে রেখে দেন। এগুলো কিন্তু আমাদের কিন্তু করতে হবে, এবং আই কার্ডের একটা প্রুফ যে আপনি সেই ব্যক্তি। তাহলে কিন্তু আপনি চিকিৎসার জন্য যা যা আপনার টাকা পাওয়ার সেটা পাবেন। আর একটা মেন কথা বলি, তারপর আমি অর্ডারে ঢুকবো। সেটা হচ্ছে ধরুন 1 লাখ টাকা পর্যন্ত যেটা বলা হয় যে ক্যাশলেসটা বাদ দেন, যেহেতু আমি এডেড ইউনিভার্সিটি
অফিসার্স এবং টিচার্সদের জন্য বলছি, সেই জন্য আমি এই কথাটা বলছি। ধরুন 1 লাখ টাকা যেটা বলা আছে, 1 লাখ টাকাটা হচ্ছে ফর, মনে রাখবেন, ফর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কনভার্টেড রেট হয়ে। একটা সাধারণ পেশেন্ট যদি ভর্তি হন হসপিটালে, সেক্ষেত্রে ধরুন তার যদি 2 লাখ টাকা বা 3 লাখ টাকা খরচ হয়, সেটাই কনভার্টেড রেটে কিন্তু আমাদের হেলথ স্কিমে সেটা চলে আসবে 80,000 বা 1 লাখ টাকা। কারণ কি, যখন হেলথ স্কিমে যখন কেউ ভর্তি হবেন, তখন ধরুন এমআরআই করার জন্য যে বিল, বা ধরুন কি বলবো মানে যা যা ইনভেস্টিগেশন হবে, ডাক্তার যা বেড চার্জ থেকে আরম্ভ করে ডাক্তার যিনি দেখছেন, যে ওষুধের দামটা ফিক্সড, কোনো কিছু করার নাই, ওষুধ ছাড়া বাদ বাকি যে জায়গাগুলো আছে সেগুলো সব কিন্তু কনভার্টেড রেটে হবে। আবার ধরুন কোনো প্যাকেজে যাচ্ছেন, ধরুন একটা কিডনিতে স্টোন হয়েছে, তার প্যাকেজ সাধারণ পেশেন্টের জন্য কিন্তু যদি সেটা 1 লাখ টাকা হয়, কথা আমি বলছি, দেখা যাবে হেলথ স্কিম কনভার্টেড যদি আপনি হেলথ স্কিমের যদি আপনি মেম্বার হন, আপনার ক্ষেত্রে সেটা ধরুন 40,000 বা 50,000 টাকা। সেটা সেটা কিন্তু একদম নির্দিষ্ট করা আছে, চিন্তার কোনো কারণ নাই। যখন মনে রাখবেন আপনার নার্সিংহোম বা হসপিটালে ভর্তি হবেন, আপনার একটাই কথা বলবেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আমরা আছি, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কনভার্টেড রেটের বিল চাই, এটা কিন্তু বলে দেবেন। আর কিছু আছে এমপ্যানেলড হসপিটাল, কিছু আছে নন এমপ্যানেলড হসপিটাল। কোনটা কি বৃত্তান্ত, কিভাবে কত পাবেন, সেটা আমি পরে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আর যে কথাটা একটা কথা বলার আছে, দেখবেন এখন হেলথ স্কিমে কিন্তু আমি বলছি যে ভর্তি হতেই হবে তবে টাকা পাওয়া যাবে তা না কিন্তু। ধরুন চোখ অপারেশন করেছেন কিছু একটা, ক্যাটারাক্ট, বা ধরুন আপনি দাঁতের ধরুন রুট ক্যানাল ট্রিটমেন্ট করছেন, বা ধরুন ক্রাউন বসাচ্ছেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু ডে কেয়ারে টাকা পাবেন, ফুল টাকা পেয়ে যাবেন আপনি। কিন্তু মনে রাখতে হবে বিলটা নিতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কনভার্টেড বিল। এই বিলটা যদি না নেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এবং যখন আপনি যখন ওপিডি তে ডাক্তারকে দেখাচ্ছেন, ডেন্টালে ডাক্তারকে দেখাচ্ছেন, তার ভিজিট এমনি যাই হোক না কেন হসপিটালে, তিনি কিন্তু 200 টাকার বেশি নিতে পারবেন না। পরিষ্কার দেখাবেন হেলথ স্কিম, উনি কিন্তু সেটাই কিন্তু বিলটা নেবেন। আমি জানি আপনাদের তখন অনেক প্রশ্ন থাকবে, স্যার সব হসপিটালে তো পাচ্ছি না সুযোগ, কি বৃত্তান্ত? ওটা আমি পরে যাচ্ছি, কোন কোন হসপিটালে কি আছে কি না, কি বৃত্তান্ত আমি পরে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। বেশ, আমি পাওয়ার পয়েন্টটাকে আমি শেয়ার করার জন্য আমি রিকোয়েস্ট করব, যিনি পাওয়ার পয়েন্টটা শেয়ার করছেন একটু রিকোয়েস্ট করব পাওয়ার পয়েন্ট শেয়ার করব। আয়ন পাওয়ার পয়েন্টটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, পরে আচ্ছা নেক্সট স্লাইড চলে যান, নেক্সট স্লাইড। এগুলো তো হ্যাঁ, দেখুন যেটা বললাম, এটা কিন্তু প্রথমটাই হচ্ছে, স্কিমটার নাম হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর দ্য বেনিফিশিয়ারিজ অফ গ্রান্টিং এড কলেজেস এন্ড ইউনিভার্সিটি 2013। আর একটা কথা বলে নি, আপনার এই যে পাওয়ার পয়েন্টটা আমি বলছি, এই আমার আফটার মাই সেশন আমি রিকোয়েস্ট করব ডক্টর ঘোষ কে আমি রিকোয়েস্ট করব আপনি এই পাওয়ার পয়েন্টটা সকলকে শেয়ার করে দেবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ এটা থাকলে আমার মনে হয় টোটালটাই অর্ডারটাই এর মধ্যে আছে, সবকিছু পেয়ে যাবেন। এবং যে ফর্মগুলো লাগে আপনার রিইম্বার্সমেন্টের জন্য, সব এর মধ্যে আমার অ্যাটাচ করা আছে, কাজে এক জায়গাতে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এই কারা কারা এলিজিবল এই স্কিমের জন্য মনে রাখবেন, যারা কলেজ টিচার, যারা ইউনিভার্সিটি টিচার্স আছেন, কলেজ টিচার্স আছেন, এবং অফ স্টেট এডেড ইউনিভার্সিটিজ, এবং যারা কিন্তু অফিসার্স আছেন স্টেট এডেড ইউনিভার্সিটিতে, তার সঙ্গে লাইব্রেরিয়ান যারা আছেন, যারা জিএলআই যদি আগে পুরানো থেকে থাকেন জিএলআই, অর্থাৎ যাদের টিচিং স্ট্যাটাসটা আছে, এবং অফিসার্স অফ স্টেট এডেড ইউনিভার্সিটি, প্রত্যেকে কিন্তু এই স্কিমটা অ্যাভেল করতে পারবেন। ফার্স্ট পয়েন্ট। আর এই স্কিমে যে ঢুকতেই হবে তার কোনো অর্থ নাই, মন মনে ঢুকবেন না, মনে ঢুকবেন না। নেক্সট, একটু এগিয়ে পাতা তুলুন, একটু বড় করুন। না না, আগের পাতা কমপ্লিট হয়নি, দেখুন একটু বড় করতে হবে, বড়টা দেখা যাচ্ছে না। 3 4 স্ক্রল করো। হ্যাঁ স্ক্রল করুন, হ্যাঁ চলে আসছে। বেশ, দেখুন যে টিচার এই স্কিমে আসবেন তিনি কিন্তু আর রেগুলার মেডিকেল অ্যালাউন্স নিতে পারবেন না। যেদিন থেকে আসবেন সেদিন থেকে নিতে পারবেন না। ধরুন আপনার মিসেসকে, আপনার ওয়াইফকে, অ্যাকচুয়ালি স্পাউস বলে, স্পাউসকে ধরুন আপনি ইনক্লুড করলেন, তাহলে যেদিন থেকে ইনক্লুড করলেন তারও কিন্তু মেডিকেল অ্যালাউন্স নেওয়া যাবে না। এবং ধরুন আমি বলছি, আপনি ধরুন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক, আপনার মিসেস ধরুন অন্য একটা
এডেড কলেজের অধ্যাপিকা, ওনাকেও ওনার নামটাও আমি ইনক্লুড করতে চাইছেন। ওই কলেজের ডিডিওর কাছ থেকে লিখে নিয়ে আসতে হবে উনি এইডেড থেকে কোনো মেডিকেল অ্যানাউন্স দিচ্ছেন না। সেইটা কখন প্রয়োজন হবে? যখন উনি কিন্তু এই স্কিমের মেম্বার হচ্ছেন ফ্রম দা ইউনিভার্সিটি। দুজন যদি আলাদা করে করেন তাও করতে পারেন। আমি এলিজিবল, উনি এলিজিবল, তাহলে আপনি আপনার জায়গা থেকে করলেন, উনি ওনার জায়গা থেকে করলেন, তাতেও করতে পারেন, একসঙ্গে করতে পারেন, তার সঙ্গে কোনো অসুবিধা নাই। নেক্সট, মনে রাখতে হবে আমি কিন্তু যে কোনো সময় এই স্কিম থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু যদি আমি একবার ফেসিলিটি পেয়ে থাকি এই স্কিম থেকে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে একবার যদি ফেসিলিটি এনজয় করি, তাহলে কিন্তু 5 বছর সেই যেদিন এনজয় করলাম সেদিন থেকে 5 বছর আমি কিন্তু স্কিম থেকে বেরোতে পারবো না। আর একবার যদি স্কিম থেকে বেরিয়ে যায় আর আমি কোনোদিন ঢুকতে পারবো না। দিস ইজ দ্য কন্ডিশন। এই কন্ডিশনে ঢুকে যদি আমি কোনো কিছু আমি এনজয় করলাম না, যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারি। যদি আমি কোনোদিন মানে ধরুন ক্লেম করে এটাকে এই স্কিমটাকে আমি এনজয় করলাম, রিইম্বার্সমেন্ট পেলাম, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যেদিন আমি পেলাম সেই দিন থেকে আমি কিন্তু 5 বছর বেরোতে পারবো না। 5 বছরের পর কিন্তু আমি বেরোতে পারবো। কারণটা কি? ধরুন আমি আমার একটা নার্সিংয়ে ভর্তি হলাম, আমার 5 লাখ টাকার বিল হয়েছে, কথা বলছি, বিল আউট আমি ছেড়ে দিলাম, তা ছাড়তে পারবো না। কিন্তু আমাকে কিন্তু সেই দিন থেকে আমাকে 5টা বছর থাকতেই হবে, এটা কন্ডিশন। আর একবার বেরিয়ে গেলে কিন্তু আমি পরে আর ঢুকতে পারবো না। নেক্সট, কারা দেখুন কিছু ডেফিনেশন আছে, খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, যেটা আমি বলছিলাম। অ্যাপ্রুভ রেট মানে কি? অ্যাপ্রুভ রেট মিন্স rates as may be notified by the government from time to time for various services, procedures and investigations required in connection with the medical attendance and treatment of a beneficiary. অর্থাৎ এই রেটগুলো কিন্তু আমাদের আলাদা হবে, অ্যাপ্রুভ রেট থাকবে, সেটা সরকারি ভাবে নানাভাবে টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হয়, আর বেনিফিশিয়ারি মানে কি? ডিপেন্ডেন্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ এ সার্ভিং টিচার অর অফিসার। এবার সার্ভিং টিচার অফিসার, টিচার মানে তো বললাম, টিচার মানে যাদের কথা বললাম, লাইব্রেরিয়ান, জিএলআই যারা আছেন, অফিসার যারা আছেন স্টেট এডেড ইউনিভার্সিটিজ, তারা কিন্তু এই আওতার মধ্যে পড়ছে। আর অফিসার মানে কি? সব অফিসার না, অফিসার মিন্স serving officers of the state aided universities enjoying similar scale of pay as of the teachers. যারা টিচার্স এর সিমিলার স্কেল অফ পেটা এনজয় করেন, তারাই কিন্তু এই জায়গাতে ঢুকতে পারবে। আর ফ্যামিলি মানে কি? ফ্যামিলি যারা হবে, ফ্যামিলি মানে দেখুন, হাজবেন্ড অর ওয়াইফ as the case may be, dependent parents whose monthly income does not exceed rupees 3,500, dependent children including stepchildren, children related to half blood and uterine blood, legally adopted children and unmarried daughters, dependent widowed or divorced daughters, dependent minor brothers, minor sisters, dependent unmarried widowed divorced sisters. এগুলো কিন্তু আমাদের সব তুলনা একটু সব মাথায় রাখতে হবে। আর ছেলের ক্ষেত্রে সনের ক্ষেত্রে মনে রাখবেন, son is considered to be dependent till he starts earning or attains the age of 25. 25 বছর বা সে চাকরি পেয়ে গেছে, আর্ন করতে শুরু করেছে, দুটোর মধ্যে যেটা আর্লিয়ার হবে সেদিন থেকে ছেলে কিন্তু ঢুকতে পারবে না। এটা তুলুন, একটু এটা উপরে তুলুন, স্ক্রল করে তুলুন, তুলে নেন। মনে রাখতে হবে, son suffering from permanent disabilities either physically or mentally will be considered dependent without any age limit. এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমার তো আগের পাতাটা দেখুন, ঠিক আছে, চলছে, হ্যাঁ ঠিক আছে। আর unmarried daughter is eligible till she starts earning, unmarried daughter এর ক্ষেত্রে, ঠিক আছে। As an exception, parents can live away from the residence of the employee. ধরুন আপনার মা বাবা কাছেই থাকতে হবে, কোনো অর্থ নাই, দূরে আছেন, অনেক দূরে আছেন। ধরুন আপনার মা বাবা কোচবিহারে আছেন, আপনি কলকাতাতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখানে আপনার পোস্টিং,
তাহলে আপনার মা বাবা কিন্তু সেক্ষেত্রে পাবে, যে কাছে থাকতে হবে তার কোনো কিন্তু অর্থ নেই। আর এই ডিক্লারেশন রিগার্ডিং দ্য ইনকাম অফ পেরেন্টস শুড বি ফার্নিশড বাই দ্য এমপ্লয়ি কনসার্ন ওয়ান্স এট দ্য বিগিনিং অফ এভরি ক্যালেন্ডার ইয়ার। এটা কিন্তু স্টেটমেন্ট একটা দিতে হবে, ঠিক আছে। নেক্সট পরে বলা ধরুন, হ্যাঁ আর যেটা বলছিলাম দেখুন, এগুলো সব বলার কিছু নাই। হসপিটাল অর ইনস্টিটিউশন মানে কি? হসপিটাল মিনস such hospital or nursing home or institution as may be recognized from time to time by the government for the purpose of availing benefits of medical attendance and treatment under the scheme. মনে রাখবেন সরকারি যে হসপিটাল গুলো আছে সমস্ত হাসপাতালগুলো কিন্তু এই স্কিমের আন্ডারে গেলেই হবে, ভর্তি হলেই হবে। আর যেগুলো প্রাইভেট নার্সিং হোম যেগুলো বলি আমরা, সুপার স্পেশালিটি হসপিটাল, সবগুলো কিন্তু এমপ্যানেল হসপিটাল না। আমি রিকোয়েস্ট করব এমপ্যানেল হসপিটালে কিন্তু আপনারা অ্যাডমিশন করাবেন। যখন ট্রিটমেন্ট করাবেন ওপিডি বা ইনডোর, আমি অলওয়েজ রিকোয়েস্ট করব আগে দেখে নেন whether the super specialty or that nursing home is empaneled or non empaneled. empaneled হলে আপনার মাথা থেকে টেনশন অনেক কমে যাবে। এমপ্যানেল না হলে কিন্তু অনেক প্রবলেম আছে, সেগুলো সব টাকা কিন্তু আপনার রিইম্বার্সমেন্ট হবে না, ওটা আমি পরে আপনাদেরকে বলছি। ল্যাবরেটরি মানে কি? ল্যাবরেটরি মিনস such laboratory or institution as may be recognized by the government from time to time for availing of benefits of medical attendance and treatment under the scheme. সব ল্যাবে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না, কিন্তু সমস্ত ল্যাবে গিয়ে আমি ক্লেম করতে পারবেন না। কিছু স্পেসিফিক ল্যাব আছে, HCO আছে, HCO মিনস হেলথ কেয়ার অর্গানাইজেশন আছে, যেখানে কিন্তু আপনি এই ধরনের এই কি বলবো মানে প্যাথোলজিক্যাল ব্যাকটেরিওলজিক্যাল যে টেস্ট এমআরআই এক্সরে করলে সেগুলো কিন্তু আপনি এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কনভার্টেড রেটটা আপনি অ্যাভেল করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না, ঠিক আছে। ট্রিটমেন্ট মিনস দ্য ইউজ অফ মেডিকেল এন্ড সার্জিক্যাল ফ্যাসিলিটিস and includes the employment of such pathological, bacteriological, radiological or other methods of investigation as will be considered necessary by the attending physician. Attending physician কে দিয়ে কিন্তু লেখাতে হবে ওনারা এই টেস্টগুলো করতে হবে, তবে কিন্তু আপনি পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। The use of such medicines, vaccines, serum or other therapeutic substances as may be considered necessary by the attending physician. Attending physician এর কিন্তু প্রেসক্রিপশনটা মাস্ট। উনি প্রেসক্রিপশন করেননি, আপনি টেস্ট গুলো করলেন, আপনি কিন্তু টাকা পাবেন না। মেডিকেল এন্ড সার্জিক্যাল সার্ভিসেস অফ প্রসিডিউরস ইত্যাদি গুলো আমরা কিন্তু সব পাবেন। নেক্সট ট্রিটমেন্টের মধ্যে এগুলো সব করছে। ডেন্টাল ট্রিটমেন্ট যেটা বললাম, ডেন্টাল ট্রিটমেন্টও পাবেন। দাঁতের ক্ষেত্রে দাঁত তোলা থেকে আরম্ভ করে দাঁতের ক্রাউন, দাঁতের ফিলিং সবকিছু পাবেন, কিন্তু তার রেট ফিক্সড করা আছে। তবে আমি বলি দাঁতের ক্ষেত্রে আপনারা জেনে নেবেন যে কোন কোন হসপিটালে কিন্তু এই স্কিমটা আছে, সব জায়গাতে কিন্তু এই জিনিসটা নাই। দাঁত বা চোখ, যেমন আমি বলছি দিশার ধরুন, দিশাতে তো প্রচুর সেন্টার হয়ে গেছে। আগে ধরুন একমাত্র ছিল ব্যারাকপুর দিশা, আমরা জানি। এখন দিশার পশ্চিমবঙ্গে প্রচুর সেন্টার আছে, কিন্তু মনে রাখবেন সব সেন্টারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ফ্যাসিলিটি নাই। কাজে বিফোর অ্যাডমিশন আমি জেনে নেবেন যে সেই হসপিটালের মধ্যে আমি ওই ফ্যাসিলিটি পাবেন কি পাবেন না, তারপরে আপনি কিন্তু ভর্তি করবেন। এটা কিন্তু আমার একান্ত অনুরোধ। আর একটা ব্যাপার, মাঝে মাঝে না চেঞ্জ হয়। একটা যেমন আগে একটা হসপিটাল ছিল, নাম বলছি না আমি, সেটা পরে কিন্তু ওটা এমপ্যানেল লিস্টের মধ্যে ছিল, পরে সেটা সেখান থেকে বাদ দিতে হয়, বিশেষ কারণে বাদ দিতে হয়। কাজেই এটা টাইম টু টাইম কিন্তু ভ্যারি করে। আমি রিকোয়েস্ট করব যখন আপনি চিকিৎসা করাতে যাবেন ইনডোর বা আউটডোর, আপনি আগে মানে বিফোর এন্টারিং ইনটু দ্য হসপিটাল আপনি আগে খবর নিয়ে নেন, ফোন করে জেনে নেন, গিয়ে খবর নেন যে ফ্যাসিলিটি পাবেন কি পাবেন না, তারপর কিন্তু আপনি অ্যাডমিশনটা করান, আগে থেকে প্রিপারেশন রাখবেন। নেক্সট ফ্যাসিলিটিস, যেটা আমি বললাম, ঠিক আছে, এগুলো একটু এগিয়ে যান, এগুলো সব বলার দরকার নাই কিছু, এগুলো ঠিক আছে। আস্তে আস্তে মেডিকেল অ্যাটেন্ডেন্স, হ্যাঁ মেডিকেল অ্যাটেন্ডেন্স এন্ড ট্রিটমেন্ট অ্যাজ অ্যান ইনডোর পেশেন্ট, ঠিক আছে। ইনডোর পেশেন্টে আপনি কিন্তু কি কি ফ্যাসিলিটি পেতে পারেন। ইনডোরের ক্ষেত্রে আপনি মনে রাখবেন কস্ট অফ মেডিকেল attendance and treatment shall include the amount charged by the hospital or institution in accordance with the approved rates, সেটা আমি বললাম approved rates কিন্তু আপনি পাবেন। The cost of medicines purchased from outside
on the advice of the attending physician at the hospital of the institution. The charges for such pathological, bacteriological, radiological, or other methods of investigations are considered necessary. The attending physician carried out on the advice of the attending physician in a laboratory or institution other than the hospital. ধরুন আমি বলছি একটা আপনি আপনার ডাক্তারবাবু আন্ডারে যে নার্সিং হোমে ভর্তি আছেন সেখানে ধরুন এমআরআই করার স্কোপ নাই, সেখানে এমআরআইটা নাই, এমআরআইটা বাইরে থেকে করতে হবে। যেখান থেকে করবেন বাইরে থেকে, সেখানে যেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের স্কিমটা থাকে, সেখান থেকে যদি করে নিয়ে আসেন তার অ্যাপ্রুভ রেটে যদি বিল দেন, আপনার কিন্তু সেই রিইম্বার্সমেন্টটা ঢুকে যাবে। আউটসাইড করলেও কিন্তু সেই রিইম্বার্সমেন্টটা ঢুকে যাবে। নেক্সট স্ক্রল করুন প্লিজ, স্ক্রল। এইবার দেখুন মেডিকেল অ্যাটেন্ডেন্স এন্ড ট্রিটমেন্ট অ্যাজ ওপিডি পেশেন্ট। ওপিডি পেশেন্টের ক্ষেত্রে আপনি কিভাবে কি আপনি পেতে পারেন ওপিডি পেশেন্টের ক্ষেত্রে। দেখুন ওপিডি পেশেন্টের ক্ষেত্রে আউটডোর পেশেন্ট যেটা বলি, মানে বাইরে ডাক্তারকে দেখালাম চলে এলাম, ফার্স্ট অফ অল আমি রিকোয়েস্ট করব ওপিডি টাকা পেতে গেলে মন দিয়ে শুনুন। প্রথম হচ্ছে এমপ্যানেলড হসপিটাল ছাড়া অন্য কোনো জায়গা থেকে ডাক্তারকে দেখালে কোনো পয়সা পাবেন না। ইনডোরের ক্ষেত্রে নন এমপ্যানেলড হলে কিছুটা পাওয়া যাবে, সেটা পরে বলছি কত টাকা পাওয়া যাবে কিনা কি বৃত্তান্ত। কিন্তু ওপিডি ক্ষেত্রে মাস্ট আমি কিন্তু এমপ্যানেলড হসপিটালের দেখবেন। এখন আপনি বলবেন এমপ্যানেলড হসপিটাল কিভাবে পাবো? আপনি ফিনান্সের ওয়েবসাইটে আজকেই চলে যাবেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দিয়ে সার্চ করবেন, আপনি দেখবেন এমপ্যানেলড হসপিটালের লিস্ট দেয়া আছে। নট অনলি দ্যাট, সেই এমপ্যানেলড হসপিটালের লিস্টের মধ্যে কোন কোন ডাক্তার এন্টাইটেল, কোন কোন ডাক্তার এই স্কিমের মধ্যে আছে, অর্থাৎ কোন কোন ডাক্তার ওপিডিতে চিকিৎসা করেন তার লিস্ট দেয়া আছে। আপনি কখনোই ভাববেন না এক্স একটা হসপিটালে গেলেন দিয়ে বললেন আমি এই ওয়াই ডাক্তারকে দিয়ে আমি দেখাবো, এনাকেই দেখাবো, আপনি পারবেন না। কিন্তু কোন ইন্ডোরের ক্ষেত্রে আলাদা স্কিম, ওপিডি ক্ষেত্রে সেই ডাক্তারকে দেখতে হবে সে ডাক্তার ওই স্কিমের মধ্যে তার নামটা আছে কিনা। কাজেই আমি বলবো মানে আমি ওপিডিতে যাওয়ার আগে নিজের বাড়িতে নেট থেকে আপনি দেখে নেন, তার নাম দেখে নেন, ডিটেলস জেনে নেন, আমি সেই নার্সিংহোমকে ফোন করে জেনে নেন উনি আসছেন কিনা, উনি এই স্কিমে দেখেন কিনা, এবং যাওয়ার সঙ্গে যখন বিলটা করবেন, বিল করার সঙ্গে সঙ্গে আপনি কার্ডটা দেখাবেন, দিয়ে বলবেন আমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কনভার্টেড রেটে হবে, আমাকে কিন্তু ওপিডির আমার বিল করুন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে। উনি নামের পাশে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম করবেন এবং সেখানে 250 টাকা বা 200 টাকা যেটা ভিজিট ডাক্তারের ক্যাটাগরি আছে, সুপার স্পেশালিটি, এমনি ধরুন আরো বিভিন্ন রকম আছে, হ্যাঁ সেই অনুযায়ী একদম কোড দিয়ে কিন্তু তার রেটটা বেরোবে। তারপর আমি কিন্তু ওপিডি যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আপনি টাকা পাবেন না। আপনার জ্বর জ্বালা হয়েছে, আপনার পেট খারাপ হয়েছে, আপনার পেটে যন্ত্রণা হচ্ছে, আপনার বমি হচ্ছে, আপনি টাকা পাবেন না। ওপিডি ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে টাকা পাবেন? These are the lists. দেখুন these are the names of the diseases listed here. One is malignant diseases. Mainly cancer cases are considered as malignant diseases. Tuberculosis, hepatitis B, C, and other liver diseases. Insulin, heart diseases, neurological disorder, malignant malaria, renal failure, thalassemia, bleeding orders, pediatric disorders, injuries caused by accidents, animal bites, সাপে কামড়েছে, কুকুরে কামড়েছে, আপনি ওপিডিতে চিকিৎসা করছেন, সব টাকা কিন্তু পাবেন। বারবার করে বলছি, সাপে কামড়েছে, ওপিডিতে গেলেন, সব কিন্তু রিইম্বার্সমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি যেগুলো আছে, ক্রোনস ডিজিজ, সিস্টেমেটিক লিউপাস এরিথিমেটোসাস, এই যে বিভিন্ন রকম রোগগুলো আছে, এই রোগগুলোর ক্ষেত্রে মনে রাখবেন আমার ওপিডি আপনি ফ্যাসিলিটি পেতে পারেন। ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখানোর পর আপনার যা ট্রিটমেন্ট হবে, যা ওষুধ লিখবেন, যা রেডিওলজিক্যাল, ব্যাকটেরিওলজিক্যাল যা টেস্ট দেবেন, প্যাথোলজিক্যাল যা টেস্ট দেবেন, সবকিছু রিইম্বার্সমেন্ট কিন্তু হবে যদি এই রেটগুলোর মধ্যে বিলং করেন। অন্য রোগের ক্ষেত্রে কিন্তু হবে না। নেক্সট আমি আমাদের কাছে প্রশ্ন নেবো, আরেকটা আমি এগিয়ে নিই, তারপর প্রশ্ন নেবো, প্রশ্ন পেলে আমার পক্ষে সুবিধা হবে। A teacher or officer or his or her beneficiary shall be entitled to reimbursement of the cost of follow-up medical attendance and treatment relating to এই যে কেসগুলো হচ্ছে, এইগুলো এই কেসের ক্ষেত্রে নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি ইনক্লুডিং করোনারি, অ্যাঞ্জিওপ্লাস্টি এন্ড ইমপ্লান্টস,
ক্যান্সার সার্জারি, হ্যাঁ, কেমোথেরাপি, রেনাল ট্রান্সপ্লান্ট, রেডিওথেরাপি, হিপ নি রিপ্লেসমেন্ট সার্জারি, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্ট হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন, ছাড়া পাওয়ার পরেও কিন্তু আমি ফলো আপ চিকিৎসার জন্য আমি টাকা কিন্তু পাবেন, যা যা ফলো আপ যা চিকিৎসা হবে। ঠিক আছে, বলুন। বেশ, এবার আমি একটু আপনার কাছে প্রশ্ন চাইছি, কি কি প্রশ্ন মোটামুটি তো আমি বলে যাচ্ছি, মানে বুঝতে পারছি না কেমন লাগছে কিনা কি বৃত্তান্ত, আমি কথাগুলো বলে যাচ্ছি, আপনারা বলুন। আপনাদের যদি 2-4টে প্রশ্ন থাকে প্রশ্নগুলো নিয়ে নিলে আমার বলতে আরো সুবিধা হবে। আপনারা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, ইট ইজ ওপেন টু অল। ওকে, হ্যালো। কেমন লাগছে বলুন, আমি তো বলে যাচ্ছি। হ্যাঁ, আমি এর আগে এই বিষয়টা নিয়ে অতটা বিশদে জানতাম না, ফলে আপনি আসার পরে অনেক আমার প্রশ্নের উত্তর অনেক কিছুই আমি পেয়েছি, তবু এখনো একটু নিজের পরিচয় দিয়ে করুন, একটু নিজের পরিচয় দিয়ে করলে ভালো আচ্ছা, হয়। আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনামিকা দাস কথা বলছি। নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন। হ্যাঁ, নমস্কার। আমার দুটো প্রশ্ন আছে এখনো অবধি আপনি যা বলেছেন, সেটা হচ্ছে ধরুন আমার বাবা মানে ওখানে যেটা দেখলাম পেরেন্টস এর ইনকাম যদি মান্থলি 3,500 বা এরকম একটা কিছু আছে, সেটা যদি হয় তার বেশি হলে তিনি এমপ্যানেলড হতে পারবেন না, মানে বেনিফিশিয়ারি গ্রুপে পড়বেন না। তো ধরুন আমার বাবা সেটা এনজয় করছেন পেনশনটা, আমি বাবাকে বেনিফিশিয়ারিতে রাখতে পারবো না, কিন্তু সেক্ষেত্রে মাকে তো রাখতে পারবো। না 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 না, বাবা মা তো বাবার উপর ডিপেন্ডেন্ট। ও আচ্ছা, সেক্ষেত্রে আপনার উপর তাহলে আমি ডিপেন্ডেন্ট দেখতে হবে, ডিপেন্ডেন্ট কিনা, বুঝতে পেরেছেন ম্যাডাম? বুঝতে পেরেছি। আপনার উপর ডিপেন্ডেন্ট হতে হবে। হ্যাঁ, আর ধরুন কখনো মানে আমার ফ্যামিলির বাইরে কি আমি কাউকে বেনিফিশিয়ারিতে এই নামটা ঢোকাতে? না না না, ঠিক আছে, ঠিক আছে। আপনি এই দুটোই বেশ কাকে কাকে পারবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কাকে কাকে পারবেন। হ্যাঁ, আপনার মানে ধরুন আপনি যেহেতু আপনার স্বামীকে ঢোকাতে পারবেন, ছেলে মেয়ে, সৎ ছেলে মেয়েও হবে, যেটা আমি বললাম। অবিবাহিত মেয়ে, 18 বছর বয়স পর্যন্ত ভাই বা বোন, বাবা মায়ের উপার্জন যাদের 3,500 টাকার বেশি নয়, আইনত দত্তক সন্তান যেটা বললাম অ্যাডপ্টেড চাইল্ড, নির্ভরশীল বিবাহ বিচ্ছিন্না মেয়ে এবং নির্ভরশীল অবিবাহিতা বিধবা বা বিবাহ বিচ্ছিন্না বোন, আর পুত্র সন্তানের ক্ষেত্রে 25 বছরের যদি পূর্ণ হচ্ছে বা যে আর্নিং করছে, এই কটা। এর বাইরে আর অবিবাহিতা কন্যা সন্তান উপার্জন যতক্ষণ না করছে ততদিন পর্যন্ত। আর ব্যতিক্রম হিসাবে মা বাবা বললাম যেটা কাছে না থাকলেও হবে, বাবা মায়ের ইনকাম মানে বছরের শুরুতে দিতে হবে। এর বাইরে আর কেউ কিন্তু মেম্বার হতে বেনিফিশিয়ারি হতে পারবেন না, বুঝলেন ম্যাডাম? ঠিক আছে, থ্যাংক ইউ। একটা কথা বলি এখানে, একটা কথা বলি প্রসঙ্গে, একটা কথা বলি। এটা হতে পারে আপনার হাজবেন্ড ওয়াইফ দুজনেই টিচার, ঠিক আছে, দুজনের মা বাবাই ধরুন মানে কোনো মানে সোর্স অফ ইনকাম নাই, কথা বলছি 3500 টাকার কম থাকলেও 3500 টাকা কম, তাহলে মা বাবা দুজনে যদি আপনারা হাজবেন্ড ওয়াইফ এই স্কিমের মানে কি বলবো মানে আপনার কি বলবো এই স্কিমের মানে এনজয় করার অধিকারী হয়ে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব দুজনই আলাদাভাবে করুন। কেন বলুন তো? হাজবেন্ড করবেন তার মা বাবাকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে করলেন, আপনিও আপনার মা বাবাকে নিয়ে ঢোকাতে পারবেন আলাদাভাবে করলে। কিন্তু ধরুন একজন যদি তার মা বাবাকে নিয়ে করে, তার শ্বশুর শাশুড়িকে তিনি ঢোকাতে পারবেন না। আমি বলতে পারলাম ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। এটা আমি বলে দিলাম, ঠিক আছে। ধরুন হাজবেন্ড ওয়াইফ দুজনেই যদি সার্ভিস করেন, সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা ভাবতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ডক্টর কর্মকার। হ্যাঁ স্যার, বলুন, কে বলছেন? আচ্ছা, নমস্কার স্যার। হ্যাঁ, আমার নাম দেবাশিস পাল, আমি যাদবপুর ইউনিভার্সিটি জয়েন্ট ফাইন্যান্স অফিসার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। আপনার এই প্রোগ্রাম শুনে খুব ভালো লাগছে। প্রথম এই ধরনের একটা ডিটেল প্রোগ্রামের মধ্যে আমি পার্টিসিপেট করছি, খুব ভালো লাগছে অনেক কিছুই জেনে। তো আমার দুটো কোয়েরি আছে স্যার। হ্যাঁ স্যার, বলুন। এক নম্বর হচ্ছে ওই যে ম্যাডাম যে কোশ্চেনটা করলেন, ওখানে ডিপেন্ডেন্ট যে প্যারেন্টস বা ডিপেন্ডেন্ট ডটার, ডিপেন্ডেন্ট সিস্টার, মাইনর সিস্টার গুলো আছে, ওখানে একটা জায়গায় আমার কনফিউশন আছে। যখন প্যারেন্টসদের কথা বলা হচ্ছে সেখানে 3,500 ইনকাম লিমিট বলে দেওয়া আছে, কিন্তু যখন ডটারকে বলা হচ্ছে টিল সি এন্টার ইন আর্নিং, সেক্ষেত্রে কোনো লিমিট বলে দেওয়া নেই। এখানে আর্নিং বলতে কত টাকা আর্নিং, এইটা কিন্তু এটা ক্লারিফিকেশন নাই। খুব ভালো পয়েন্ট বলেছেন, এটা ভেবেছি আমি, কিন্তু কোনো ক্লারিফিকেশন নাই। মানে এটা মানে বোঝাতে যাচ্ছে যে সে নিজে ইনকামের একটা সরকারি চাকরি পেলো একটা, ধরুন কেউ যদি প্রাইভেট কোনো কাজ করে, কথা আমি বলছি, সে তো ছোটখাটো একটা ধরুন কোনো কাজ করছে, 5,000 10,000 টাকা মাইনে চাকরি করছে, সাধারণত দেখাই না সাধারণত। তখন সরকারি কাজ করছে বা ধরুন কোনো একটা প্রাইভেট কোনো একটা টিসিএস বা কোনো কোম্পানিতে জয়েন করলো,
ঠিক আছে, স্যার। তখন তখন সেটাকে সে, এটা হচ্ছে পুরো যিনি আপনার যিনি যে অফিসার বা যে শিক্ষক করছেন তার দায়িত্বের মধ্যে পড়ছে যে আমার মেয়ে উপার্জন করছে, আমি এখান থেকে মেম্বারশিপ রাখবো না। সঙ্গে সঙ্গে তিনি ডিডিওকে বা হেড অফ দ্য অফিসকে চিঠি করবেন, আমার মেয়ে আর্ন করতে শুরু করেছে, আর্নিং শুরু করেছে, আমি আর মেয়েকে রাখতে পারছি না। বুঝলেন তো? স্যার আমার কিন্তু স্যার এটা ক্লিয়ার হলো না যে মানে কিছু কত টাকা? ব্যাপারটা কত টাকা আর্নিং, এটা কিন্তু স্পেসিফাই করা থাকলে সবার ইমপ্লিমেন্টেশনে আমাদের সুবিধা হয়। এক্স্যাক্টলি, এটা হ্যাঁ। আমি এটা বললেন, আমি যথাস্থানে যখন আলোচনা যদি হয় আমি থাকি, সেখানে আমি স্যার আপনাকে একটা রেফারেন্স দেই, এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যেটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে বলা আছে, সেক্ষেত্রে কিন্তু 1500 স্পেসিফাই করে দেওয়া আছে, কিন্তু আমাদের এই স্কিমটাতে 1500 স্পেসিফাই করা নেই স্যার। এইটা যদি আমাদের অর্ডারটার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয় তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশনে সুবিধা হয়। একদম খুব ভালো প্রশ্ন কথা বলেছেন, আমি হ্যাঁ। আলোচনা করবো যথাস্থানে, ব্যাপারটাকে আমি আলোচনা হ্যাঁ, করবো। আর এই প্রসঙ্গে স্যার বলি, এইটা তো আমাদের 2017 এর রেট 3500 যে প্যারেন্টসদের ইনকাম, এইটাকে কিন্তু ইমিডিয়েটলি পে রিভিশনের পরে মডিফাই করা উচিত স্যার। হ্যাঁ, কারণ ওই মিনিমাম ফ্যামিলি পেনশনারদের একটা ইনকাম আছে ডিপেন্ডেন্টের, সেখান থেকে কিন্তু রিভিশন হয়ে এই মাসে একটা 9000 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে ওটা রিভিশন হলে স্যার ভালো হয়। ঠিক আছে, আমি নোট করলাম। হ্যাঁ স্যার, আর একটা সেকেন্ড কোশ্চেন আছে স্যার, মানে অনেকগুলোই তো কোশ্চেন থাকে কিন্তু আপনাকে বিরক্ত করছি। আসলে দ্বিতীয় হচ্ছে ওই যে আউটডোরে পেশেন্টের ক্ষেত্রে যেটা বললেন 12খানা রোগের ক্ষেত্রে স্পেসিফাই করে দেওয়া আছে, 12খানা ডিজিজ। একটু আগে আপনি বললেন যে যদি দাঁতের ডাক্তার দেখান, সেই দাঁতের ডাক্তার দেখানোর ইনডোর হিসেবে ট্রিটমেন্ট করতে হবে, বা কানের ডাক্তার দেখানোকে ইএনটি কে কি ইনডোর ট্রিটমেন্ট করাতেই হবে, না ওপিডি তে গেলেও পাবো? কারণ ওপিডির ক্ষেত্রে এই 12টার বাইরে বলে দেওয়ার নেই স্যার, এটা একটু যদি ডিটেল বলেন আমাদের সুবিধা হয় সবার। ভেরি গুড, গুড কোশ্চেন। চোখের ক্ষেত্রে আর দাঁতের ক্ষেত্রে পরিষ্কার বলা আছে, কিন্তু বুঝতে পারছেন তো, চোখ আর দাঁতের ডেন্টাল এবং আয়ের ক্ষেত্রে পরিষ্কার বলা আছে ডে কেয়ারে আমি কিন্তু ফুল টাকা রিইম্বার্সমেন্ট পাবেন ডে কেয়ারে। আমি আমার কথা বলছি, আমি নিজে রুট ক্যানাল ট্রিটমেন্ট করেছি, ক্রাউন করেছি, ঠিক আছে, আমার বিশেষ করে করতে হয়েছিল, দাঁত তুলেছি আমি। আমি এটা মনে রাখবেন, রুট ক্যানাল ট্রিটমেন্ট তো সিটিং দরকার হয়, 4-5টা সিটিং দরকার হয়। আপনি প্রথম দিনে বিলটা নিয়ে নেবেন, পুরো টাকাটা বিলটা করে নেবেন একবারে। আচ্ছা স্যার, এই টাকাটা পেমেন্ট করতে হবে অ্যাজ পার মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কনভার্টেড রেট। বিল করার পর আপনি এবার যেমন ডেট দেবেন, 3 মাস 4 মাস মানে 15 দিন 10 দিন পর সিটিং দিলেন, 2 মাস পর ট্রিটমেন্টটা ক্লিয়ার কমপ্লিট হয়ে গেল। 2 মাস পর কমপ্লিট হওয়ার পর আপনি ডিসচার্জ সার্টিফিকেটটা নেবেন ওনার কাছ থেকে লাস্ট। আচ্ছা স্যার, তারপরে ওটা তো একটা ফর্ম আছে, ফর্মে ডাক্তারের সাইন করতে হয়, ওই সাইন করে আমি তখন তারপরে জমা দেবেন। আপনি কিন্তু ওপিডি ক্ষেত্রে পাবেন, দাঁতের ক্ষেত্রে পাবেন, চোখের ক্ষেত্রে পাবেন, সেক্ষেত্রে অ্যাডমিশনের দরকার নাই। বলতে পারলাম? হিয়ারিং এর ক্ষেত্রেও তো এইভাবে করা যায়, হিয়ারিং এর ক্ষেত্রে, হিয়ারিং প্রবলেম যাদের আছে প্যারেন্টসদের ক্ষেত্রে। হ্যাঁ, হিয়ারিং প্রবলেম থাকলে ওপিডির ক্ষেত্রে তো পুরো মেনশন করা আছে, দেখেছেন তো ওপিডির ক্ষেত্রে। আচ্ছা, হিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো অর্ডার তো আমি দেখিনি কিন্তু এর মধ্যে। আমি যতটা জানি পুরোটা কিন্তু যে অর্ডারটা, এরপরে আর কোনো অর্ডার বেরোয়নি। হ্যাঁ স্যার, হ্যাঁ 17 সালে এরপরে আর কোনো অর্ডার বেরোয়নি, ঠিক আছে। আর এই অর্ডারটাকে আমি পুরোটা পেয়ে যাবেন এরপরেই, আমি আফটার মাই সেশন আমি করে দেবো, সবটা পেয়ে যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, আমি সঞ্জীব কুমার দাস বলছি, ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে। বলুন স্যার, বলুন স্যার। হ্যাঁ, বলছি স্যার, আমার বাবা তো পেনশনার, উনি এই আওতায় পড়বেন না এবং মা তার ডিপেন্ডেন্ট। আমি আমার স্ত্রী এবং পুত্রের জন্য করতে চাই। তো পুত্রের, আমার বাচ্চা 5 বছরের ছোট, ওর এখনো কোনো ডকুমেন্টস তো হয়নি, আধার বা ভোটার কার্ড কিছুই নেই। তাহলে এই অ্যাপ্লিকেশন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে ওয়াইফের এবং সন্তানের? ঠিক আছে, বেশ। আর প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন দেন, আর কোনো প্রশ্ন? নমস্কার স্যার, আমি বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি শর্মিলা পাল বলছি, রানীবিলা গার্লস কলেজ থেকে। স্যার, আমার রিএমবার্সমেন্ট সংক্রান্ত কয়েকটা প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে যে এই এনরোলমেন্টের পর যখন কোথাও কোনো এমপ্যানেলড হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে, তারপর রিএমবার্সমেন্টের যে কাগজপত্র জমা দিতে হবে, সেটা কি ডিডিও রেন্টে জমা দিতে হবে, না সেটা বিকাশ ভবনে জমা দিতে হবে? 2 নম্বর স্যার, হ্যাঁ স্যার এইটা রিলেটেডই আমার আরো কয়েকটা প্রশ্ন আছে। 2 নম্বর স্যার, কি কি ফর্ম
আমাকে রিইম্বার্সমেন্টের যে কাগজপত্র মেডিকেল ডকুমেন্টস তার সাথে জমা দিতে হবে। আর স্যার একটু যদি বলেন যে ডিডিওর এন্ডে যদি জমা দিতে হয় তাহলে এই এই অর্ডারে যেটা বলা আছে যে বিলো 50,000 অবধি ডিডিও অ্যাপ্রুভ করতে পারেন, ডিডিওর এন্ডে কি কি করণীয়, মানে কিভাবে উনি প্রসিড করবেন ব্যাপারটাতে, এইটা যদি একটু বলেন স্যার। থ্যাংক ইউ। গুড গুড, নেক্সট। আর কোনো প্রশ্ন বলুন, তাহলে বলতে সুবিধা হবে। আবার আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, নমস্কার, আমি মনোজ সরকার বলছি, নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সে। হ্যাঁ বলুন স্যার, বলুন স্যার। আমি আগে WBESS ছিলাম, তো তখন আমি এনরোল করাই। তারপরে তো আমি এখানে যখন জয়েন করি তখন হেলথ স্কিম ছিল না। আমি আবার এখানে এনরোল করাবো ভাবছি। আপনি একটু আগে বললেন যে একবার বেরিয়ে গেলে, আমি যদি নিয়মের কারণে আমি বেরোতে বাধ্য হয়েছি, আবার নতুন করে এনরোল করতে অসুবিধা হবে কি? না, কোনো অসুবিধা নেই, দুটো আলাদা স্কিম তো। দুটো আলাদা স্কিম তো। ওটা তো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ, আর এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর দ্য বেনিফিশিয়ারিজ অফ গ্রান্টেড কলেজেস এন্ড ইউনিভার্সিটিজ। কাজে দুটো আলাদা, কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ। বেশ, আমি একটু বলি এবার তাহলে। হ্যাঁ, ঠিক আছে। বেশ, এনরোলমেন্টের ব্যাপারটা তো আমরা জানেন কিভাবে এনরোল করতে হবে। এনরোলমেন্টের ব্যাপারে পুরোটা অনলাইনে আমরা যখন করি। দেখুন, আমি একটা কথা বলি, যখন অনেকে আমরা ভাবছি যে এই স্কিমটা করে কি হবে, এই স্কিমের কোনো লাভ নাই, প্রতি মাসে প্রচুর মেডিকেল অ্যালাউন্স চলে যাচ্ছে আমাদের, এটা ভাবি আমরা। আমিও কিন্তু ভেবেছিলাম, এই ভাবনাটা আমারও ছিল। তখন আমি ছিলাম পোস্টিং আমার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেহেতু আমি সরকারি কলেজের, বুঝতেই পারছেন, বিভিন্ন জায়গায় পোস্টিং করতে করতে এখন এখানে এসেছি আমি। তা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা তখন করতে চাইছিলাম না। তখন হঠাৎ একটা সেমিনার হলো, ঠিক এইরকম একটা সেমিনার হলো। তখন তো অফলাইনে আমাদের মনে পড়ছে, সে ঘরটার কথা মনে পড়ছে, বাইরে থেকে একজন অফিসার এসেছিলেন, উনি বোঝাতে এসেছিলেন যে আপনারা হেলথ স্কিম করুন, এটা সরকারের একটা প্রকল্প, খুব ভালো। ওটা শোনার পর থেকে না, শোনার পরেই মনে হলো না, আমার তো হেলথ স্কিমটা করা উচিত। আমি তো যা জানতাম খুব, তা যার ফলে আমরা তখন তারপরে আমি গভর্নমেন্ট অর্ডারটা পড়ার চেষ্টা করলাম, যেটা কি আছে কি না কি পড়ে দেখলাম তো এটা খুব ভালো স্কিম যদি আমি পাই। তারপরে কিন্তু আমি স্কিমে কিন্তু ঢুকে গেছিলাম। ঠিক আছে, তা সেই জন্য আমি আপনাদের বলবো, ধরুন প্রথমেই কিন্তু আমি রিকোয়েস্ট করবো আজকে, যে এই যে আমি এই আমার যে পাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন আপনারা, প্রতিটি মানে লাইন, প্রতিটি ওয়ার্ড মানে পরপর পড়ুন, দেখুন, এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য, মানে ইনার মিনিং অফ দ্য অর্ডার। দেখবেন খুব ভালো একটা স্কিম, বারবার করে আমি বলছি, এক্ষেত্রে আনলিমিটেড স্কিম, আনলিমিটেড আমি কিন্তু রিইম্বার্সমেন্ট হতে পারে। ধরুন আমি বলছি কোনো একটা আমি ইন্স্যুরেন্সের, হেলথ ইন্স্যুরেন্সে আপনি ধরুন করলেন, মানে প্রাইভেট ইন্স্যুরেন্সের কথা বলছি আমি, ধরুন ঠিক আছে, নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স বলুন, বা কোনো একটা গোল্ডেন বলুন, কোনো একটা, যে কোনো একটা করেছেন আপনি, সেক্ষেত্রে কিন্তু লিমিটেশন থাকবে। ধরুন আপনি প্রিমিয়াম দিচ্ছেন, তার জন্য ম্যাক্সিমাম ধরুন রিইম্বার্সমেন্ট হবে ধরুন 10 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 5 লাখ টাকা। এই স্কিমটা এমন একটা স্কিম, আনলিমিটেড রিইম্বার্সমেন্ট পেতে পারেন। আপনার 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা যদি খরচ হয়, সেই স্কিম, এই স্কিমটা এমন স্কিম, রিইম্বার্সমেন্ট পাবেন। আমার পরিচিত সরকারি কলেজের একজন অধ্যাপক, তিনি তার মিসেসের জন্য অলরেডি 12 লাখ টাকা পেয়ে গেছেন, অলরেডি পেয়ে গেছেন, এবং আরো পাবেন, পেয়ে যেন পাবেন। মানে আমি এটা পাবেন মানে এটা আমি কখনোই আমি চাইবো না যে আপনাদের মানে আমাদের রোগ হোক এবং টাকাটা পাই, এটা কখনোই কাম্য না, যেন না হয়, এটাই তো আমরা কাম্য। অনেক সময় ভাবি যে আমরা মেডিকেল অ্যালাউন্স এত দিয়ে গেলাম, আমি কিছুই টাকা পেলাম না, সব তো চলে গেল। দেখুন, আমরা সুস্থ থাকবো, সেটা তো আমরা চাইবো। আমরা কোনো আমরা কামনা করবো যে অসুস্থ হয়ে আমি হাসপাতালে বসে থাকি 1 মাস ধরে, আমার টাকাগুলো সব এখান থেকে স্কিম গুলো পাক। কাজে আমাদের মনে রাখতে হবে, যদি না লাগে খুব ভালো, আর যদি লাগে আমরা কিন্তু আমাদের মাথায় আমাদের কোনো টেনশন থাকবে না, হেডেক থাকবে না, যে আমার হঠাৎ শরীর খারাপ হয়েছে, আমি কোথা থেকে 20 লাখ টাকা জোগাড় করবো, এই ব্যাপারটা কিন্তু আমার থাকবে না। আমার সকলেই তো মধ্যবিত্ত লোক, যার ফলে আমার মনে হয় এই স্কিমটা যদি করা থাকে, আপনার মাথা থেকে একটা জিনিস বাদ হয়ে গেল, আমার শরীর খারাপ হলে আমি একটা এমপ্যানেল হসপিটালে গিয়ে ভর্তি হবো, ব্যাস, ট্রিটমেন্ট চলছে, চলুন, আমি টাকা কোনো রকমে খরচ করবো, পরে আমি টাকাটা পাবো। কিভাবে পাবো সেটা আমি পরে বলছি, যেহেতু কথাগুলো বললেন কিভাবে পাবো কি না কি বুঝতে হবে। এনরোলমেন্ট করার এখন নিয়ম হচ্ছে, আমি যে ইউনিভার্সিটির অধ্যাপক, সেই ইউনিভার্সিটির মাধ্যমে কিন্তু ইউনিভার্সিটি জিডিওর মাধ্যমে সবকিছু হবে। কিন্তু আমি যতটা জানি যে এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটির যে আমাদের হেলথ স্কিমের ব্যাপারটা আপনার ডিপিআই অফিসের
ডিডিও এন্ডের মাধ্যমেই হচ্ছে। আমি কি ভুল বলছি? না, ঠিক ঠিক, আমাদের ওখান থেকেই হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের এবং ক্যালকাটা ইউনিভার্সিটি মাত্র দুটো, কিন্তু আদার ইউনিভার্সিটি গুলো নিজেরাই করে ফেলেছে, নিজেদেরই কিন্তু ডিডিও স্লিপ আছে, ঠিক আছে? ওই ডিডিও এন্ড থেকেই সবকিছু হচ্ছে। হ্যাঁ, এখন বিশেষ কারণে নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এখন ডিপিআইএন থেকে হচ্ছে, আবার দেখবেন দুদিন পরে আপনাদের এন থেকেও আপনারা করতে পারবেন, সেটা কোনো ফ্যাক্টর না, সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। এখন আপনি যে ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটিতে একজন ডিডিও যিনি আছেন তার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন গুলো করলেন, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আপনার সমস্ত ডেটা দিতে হবে কিন্তু অনলাইনে ডেটা দেওয়ার পর আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর ডিডিও সেটা চেক করবে, তার সঙ্গে অরিজিনাল কপিগুলো উনি মিলিয়ে দেখে নেবেন। উনি যখন দেখবেন চেকড এন্ড ভেরিফাইড, তখন একদম কম্পিউটার জেনারেটেড একটা ওই চলে আসবে, আপনার এনরোলমেন্ট চলে আসবে, দেখবেন, ঠিক আছে? সেক্ষেত্রে বেনিফিশিয়ারি কে কি বৃত্তান্ত, তার সই, তার ফটো, তার স্ক্যান সব চলে আসবে। ওই ডকুমেন্টটা খুব দরকার। যারা নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটিতে আসেন দেখবেন একটা পুরো সুন্দর একটা পাতায় হবে, কিন্তু একটা পাতায় মাঝে তাদের আপনাদের নাম, অফিসারের নাম বা প্রফেসরের নাম, তার সঙ্গে বেনিফিশিয়ারিদের নাম, ডান দিকে ছবি, সিগনেচার দিয়ে একটা শীট বেরিয়ে যাবে। এইটাই দরকার কিন্তু সর্বদা আপনার যে কোনো হসপিটালে ওপিডি বা ইনভেস্টিগেশন করাতে যাচ্ছেন বা ইনডোরে ভর্তি হচ্ছেন তার জন্য এই কাগজটা কিন্তু সর্বদা রাখবেন। এই কাগজটা না থাকলে কিন্তু অন্ধ, ব্লাইন্ড। এই কাগজ না থাকলে হসপিটালে আমি ট্রিটমেন্ট যাই করেন না কেন কোনো বিল পাবেন না। বিফোর রেজিস্টারিং ইওর নেম, বিফোর অ্যাডমিশন আপনাকে কিন্তু সেটা ঢোকাতে হবে। এবং যেটা বললাম, এই এনরোলমেন্ট হওয়ার পরে একটু এগিয়ে যান, তুলুন আমি বলছি, তুলুন এগুলো। হ্যাঁ, এইখান থেকেও দরকার হবে। এনরোলমেন্ট হওয়ার পরে এনরোলমেন্ট হয়ে গেল, এনরোলমেন্ট হওয়ার পরে আপনার তারপরে ধরুন চিকিৎসা, আপনার ধরুন ওপিটি হলো বা ইনডোরে ভর্তি হয়েছেন, ট্রিটমেন্ট হলো বা প্যাকেজ করালেন, ঠিক আছে? সরকারি ক্ষেত্রে আমি কি বললাম বলুন, ওরা কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত রিইম্বার্সমেন্ট হয়ে যাচ্ছে, 1 লাখ টাকার মানে রিইম্বার্সমেন্ট 1 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস হয়ে যাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, ক্যাশলেস না হলেও নিজের পকেট থেকে টাকাটা আপনি খরচ করে দেন, আপনি এসে আবার আপনি বিলটা দিয়ে আপনি রিইম্বার্সমেন্ট করতে হবে। তার প্রসিডিউরটা আমি আপনাদেরকে বলছি কিভাবে করবেন, ঠিক আছে? বেশ, 8 নম্বরে হচ্ছে ক্রাইটেরিয়া। বেশ, এনরোলমেন্ট হলো। বেশ, এইবার দেখুন, enrolled teachers of granting aid colleges and officers of granting aid universities will get the facility of medical treatment in government hospitals. এবার মন দিয়ে শুনুন, গভর্নমেন্ট হসপিটাল সব জায়গায় পাবেন, in hospitals managed by local bodies like municipalities পাবেন, in state aided hospital পাবেন, in selected specialty hospitals outside the state, স্টেটের বাইরে কিছু হসপিটালে পাবেন কিন্তু, in empaneled private hospitals, nursing home, institutions, clinics, laboratories, diagnostic centers, যেটা বললাম commonly known as health care organization, as listed in Finance Department notification number 3473 Finance dated 15th May 2009 and as amended from time to time. List of such HSO health care organizations will be available in West Bengal Health Scheme Portal. 2009 এ পরিষ্কার এই দিয়ে দিয়েছে কোন কোন লিস্ট গুলো আছে, তার সঙ্গে আবার টাইম টু টাইম কিন্তু কিছু লিস্ট অ্যাড হচ্ছে, ঠিক আছে? মানে কিছু বাদ হয়ে যাচ্ছে, কিছু ঢুকছে। কাজে আমি বলছি এই লিস্টটা কিন্তু দেখে নেবেন। একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আমি বারবার করে বলছি, মনে রাখবেন যে আপনার যদি কোনো চিকিৎসার জন্য বাইরে যেতে হয়, আউটসাইড দ্য স্টেট যেতে হয়, তার কিছু নিয়ম আছে। এই 2 মাস আগের একটা ঘটনা বলছি। একজন অধ্যাপক, উনি অধ্যাপিকা দুজনই হাজবেন্ড ওয়াইফ, মানে অধ্যাপক, কলেজের অধ্যাপক অধ্যাপিকা, ওনারা গিয়েছেন বাইরে চিকিৎসা করাতে। উনি যাওয়ার পর বলছে, স্যার এখানে চিকিৎসা করতে এসেছি, স্যার এই টাকার রিইম্বার্সমেন্ট হবে তো? কোথাও খবর নিয়ে এসে জানতে হবে। জানতে একজনের কাছে আমার নাম্বারটা পেয়েছে, উনি আমাকে ফোন করে বলছেন, স্যার আমার তো মিটিং চলছে, এখনো কথাটা মনে করছে, মিটিং চলছে, মিটিং এ বসে আছি স্যার। আমি বললাম, আমি এক কাজ করুন, মিটিং থেকে বেরোচ্ছি, আমি আপনাকে ফোন করছি। আমি বুঝতে পারছি খুব আর্জেন্ট, মিটিং থেকে বেরিয়ে ওনাকে ফোন করলাম, কি হয়েছে? উনি বললেন, স্যার আমি এখানে ট্রিটমেন্ট এসেছি বাইরে,
স্যার এখানে ভর্তি করছি স্যার, সব টাকা পয়সা গুলো পেয়ে যাবো তো যাওয়ার পর? এরা বলছে ক্যাশলেস হবে না, বিল করে দেবে, পাবো তো? আমি বললাম যে আপনি কি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে গেছেন? না স্যার, ডিপার্টমেন্ট থেকে পারমিশন, কিছু পারমিশন নিয়ে নি, আমি চলে এসেছি এখানে চিকিৎসা করতে বাইরে, আমার তো হেলথ স্কিমে আমি আছি। আমরা দেখুন আমরা 1 টাকাও পাবেন না, কারণ নিয়ম হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তার বাইরের স্টেটে যদি কোনো হসপিটালকে দেখাতে হয় তাহলে আপনার ডিপার্টমেন্ট থেকে আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে, এনওসি পেতে হবে, এবং এমপ্যানেল যে হসপিটালগুলো আছে বা স্টেটের যে হাসপাতাল আছে তার ডাক্তারকে দিয়ে লিখে নিতে হবে যে এই মানে এই চিকিৎসার জন্য উনি বাইরে যাচ্ছেন, অ্যালাউ করা হচ্ছে। সেই কাগজটা দিয়ে উনি ডিপিআই ওয়েস্ট বেঙ্গলকে চিঠি করবেন, ডিপিআই ওয়েস্ট বেঙ্গল সেই চিঠিটাকে নিয়ে তার জন্য প্রসেস মেনটেন করে যদি তিনি এলিজিবল হন তখন তার এগেইনস্ট এনওসি বেরোবে, এনওসি বেরোলে তখন তিনি কিন্তু চিকিৎসা করার জন্য বাইরে যেতে পারবেন, এবং তখন চিকিৎসা করার পর যে টাকাটা ক্লেম করবেন তিনি সেই টাকাটা পেতে পারেন। অর্থাৎ বাইরে চিকিৎসা করতে গেলে একটু মন দিয়ে শুনবেন, মানে আপনার ডিপার্টমেন্ট থেকে বা ডিপার্টমেন্ট থেকে আপনার এটা কিন্তু নিতে হবে আপনাকে। আর এইবার শুনুন, আমি বললাম এমপ্যানেল হসপিটাল যদি হয় তাহলে কোনো আপনার অসুবিধা নাই চিকিৎসা করাতে। নন এমপ্যানেল যদি হসপিটাল হয়, ধরুন এমন হসপিটালে ভর্তি হতে বাধ্য হলো সেখানে কোনো আপনার নন এমপ্যানেল হসপিটাল নাই, তাহলে নন এমপ্যানেলে ভর্তি করতে হবে। নন এমপ্যানেলডে ভর্তি হলে কি হবে দেখুন, উপরে তুলুন, cost up to 80% of the West Bengal Health Scheme approved rates may be reimbursed for the indoor medical treatment if availed in a non-empaneled private hospital, nursing home with bed capacity more than 80. অর্থাৎ নন এমপ্যানেল হসপিটাল যদি হয় 80-র উপর যদি বেড থাকে তাহলে যে টাকাটা খরচ তা পারবেন না, কিন্তু যে টাকাটা খরচ করেছেন নন এমপ্যানেল সে তার মতো টাকা নিয়েছে, সেটাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কনভার্ট করলে যে রেট হবে সেই রেটের 80% আপনি পাবেন। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম কি বোঝাতে চাইছি। আর 80 কম যদি হয়, তুলুন স্ক্রল করুন, একটু স্ক্রল করুন, আটটু তুলুন। আচ্ছা, ফর ইনডোর মেডিকেল ট্রিটমেন্ট না, আপনি চেঞ্জ আগেরটা একটু ব্যাক করুন প্লিজ, ব্যাক, আগেরটা আসছে না? ফর ইনডোর মেডিকেল ফর ইনডোর মেডিকেল ট্রিটমেন্ট ইন এ নন এমপ্যানেল প্রাইভেট হসপিটাল, হ্যাঁ লাস্ট যেটা বলছি, ফর ইনডোর মেডিকেল ট্রিটমেন্ট ইন এ নন এমপ্যানেল প্রাইভেট হসপিটাল নার্সিং হোম উইথ বেড ক্যাপাসিটি 80 অর লেস, 80 কম যদি হয় তাহলে অ্যাপ্রুভ রেটের 60% টাকা পাবেন। অর্থাৎ তিনি যা খরচ করলেন তার 60% টাকা পাবেন, 80 কম রেট। বুঝতে পারছেন কতটা কম টাকা পাবেন? আমরা বলি না টাকা পাচ্ছি না, কম টাকা পাচ্ছি, কেন কম টাকা পাচ্ছি? এটা জেনে করছি না তো, যে কোনো জায়গায় ভর্তি করে দিচ্ছি। আমি এমপ্যানেলটা করুন, অ্যাপ্রুভ রেট নিয়ে আসবেন, সব টাকা পাবেন। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, অ্যাকোমোডেশন এন্টাইটেলমেন্ট। কোন অ্যাকোমোডেশন আপনি পাবেন? দেখুন আগেকার যে আমাদের স্পেশাল ছিল তাতে দেখুন পরিষ্কার লেখা, দেখুন তাতে কিন্তু 27,000 টাকা বা তার বেশি যদি হয় তাহলে প্রাইভেট ওয়ার্ডে আপনি এন্টাইটেল, আর 27,000 টাকা কম যদি হয় সেই প্রাইভেট ওয়ার্ডে এন্টাইটেল, দুটো ছিল। এবং প্রথম দিকে 2008-9 ছিল কার্ড, চিন্তা করে দেখুন, হলুদ কার্ড ছিল, লাল কার্ড ছিল, দেখুন প্রাইভেট না সেমি প্রাইভেট, তখন কিন্তু কার্ড ছিল, ম্যানুয়াল ছিল একদম। কিন্তু এখন এটাকে এই কনভার্টেড এই যা হবে সেই ইনকামটা দেখতে হবে যে আগেকার পে ব্যান্ড এবং গেট পে মিলিয়ে 7,000 টাকা বা তার বেশি হলে সেটা প্রাইভেট ছিল, আর 7,000 টাকা কম হলেও ছিল সেই প্রাইভেট ওয়ার্ড। এইবার এই প্রাইভেট ওয়ার্ড মানে আমরা সবই মোটামুটি সবই আপনারা প্রাইভেট ওয়ার্ডের মধ্যে এন্টারটেল, আমরা সবাই প্রাইভেট ওয়ার্ডের ক্ষেত্রে আবার গল্প আছে, হ্যাঁ তো গল্প আছে, মানে আমি নিজের কথা বলছি, আমার নিজের জন্য দুবার দুটো আলাদা হসপিটালে ভর্তি হতে হয়েছিল, ঠিক আছে? আপনি অবাক হয়ে যাবেন, দুটো যদিও প্রাইভেট ওয়ার্ড, এবং প্রাইভেট ওয়ার্ডে মনে রাখবেন প্রাইভেট ওয়ার্ডে আপনি সঙ্গে একজনকে রাখতে পারবেন, সঙ্গে সর্বদা 24 আওয়ার্স একজন থাকবে আপনার সঙ্গে, মানে হাজবেন্ড যখন ভর্তি আছেন ওয়াইফ থাকবেন, ওয়াইফ আছেন হাজবেন্ড থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পুরো ট্রিটমেন্ট বাড়ির মতো থাকবেন একদম পুরো। সেখানে আপনি অবাক হয়ে যাবেন, আমি বলছি একটা এবার দুটো নার্সিংয়ের মধ্যে আবার তৈতফাৎ দেখতে পাচ্ছি, আবার মানে দুটোই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আছে, দুটোই প্রাইভেট ওয়ার্ড,
একটা প্রাইভেট ওয়ার্ডে আমার যা রুম দিয়েছে মানে দারুণ রুম দিয়েছে, আর দ্বিতীয়বার যেখানে ভর্তি হয়েছিলাম অন্য একটা হসপিটালে সেখানে কিন্তু সেরকম ফেসিলিটি পাইনি। অবাক হয়ে যাবেন, প্রথম যে কথাটা বলছি যে হসপিটালটা খুব ভালো ফেসিলিটি পেয়েছিলাম, আমি ঘুম থেকে উঠেই ধরুন দেখছি চলে এসছে পেপার পেপার পেপার, কি পেপার নেবেন আমি তো বুঝতেই পারছি না, দেন আনন্দবাজার দেন। আমি ভাবছি নিশ্চয়ই আর কি পেপার নেবেন, ইংরেজি পেপার, ও না কোনো পেপার লাগবে না, নেন 3-4 দিনের কোন কোন পেপার লাগবে বলুন আমি দিচ্ছি। আমি বললাম না 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 না, আর একটা ইংরেজি পেপার নেন। আমি তখন দেখলাম যে বাড়িতে আমি টেলিগ্রাফ আর যেহেতু আনন্দবাজার আছে এই দুটোই নিই। আমি বললাম ঠিক আছে টেলিগ্রাফটা আমাকে দেন, যেহেতু টেলিগ্রাফের সঙ্গে আনন্দবাজার একটা আপনি জানেন তাই আছে ওদের সঙ্গে একটা, সেই আপনার সেই জন্য আমি ধরে নিলাম। প্রতিদিন 6-7 দিন ভর্তি ছিলাম, নিলাম। আমি তো ভাবছি আমার যখন এট দ্য টাইম অফ ডিসচার্জ নিশ্চয়ই টাকা পয়সাগুলো নেবে, এবং ঘুম থেকে উঠেই চলে আসছে সেভিং করতে চলে আসছে, রেগুলার সেভিং, বুঝতে পারছেন, ঘুম থেকে উঠেই প্রাইভেট ওয়ার্ড এন্টাইটেল সমস্ত স্কিম গুলো খুব ভালো। আমি ভাবছি তো এইগুলো তো আমাকে এক্সট্রা চার্জ আমার ভালো টাকাই পড়বে, কি হবে কিনা। লাস্টে যখন ডিসচার্জের সময় বললাম কত টাকা পে করতে হবে, উনি বললেন আপনি তো ক্যাশলেস, 100% ক্যাশলেস, আপনার কোনো টাকা লাগবে না। আমি বললাম আমি যে পেপার টেপার যে নিয়েছি, 2টো করে পেপার নিয়েছি প্রতিদিন, ও না না স্যার এগুলো সব আপনার স্কিমের মধ্যে আমি এন্টাইটেলড, আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম প্রাইভেট ওয়ার্ডের মধ্যে আমাদের এন্টাইটেলড। অন দ্য আদার হ্যান্ড যখন অন্য একটা নার্সিং হোমে আবার 3 বছর ভর্তি হয়েছিলাম, সেখানে বাবারে মানে এত স্কিমই নাই, অথচ প্রাইভেট ওয়ার্ড, যার মধ্যে কিন্তু আমি বললাম হসপিটালের ক্যাটাগরির উপর নির্ভর করে যে আপনি পাবেন কি পাবেন না। প্রাইভেট ওয়ার্ড মানে সব জায়গাতে কিন্তু এক পরিষেবা আপনি পাবেন না, এটা আমার অভিজ্ঞতার কথা আপনাদেরকে আমি শেয়ার করলাম। নেক্সট ধরুন যেটা আপনারা বললেন টাকা কত টাকা কিভাবে কি মানে আপনার মানে কত টাকা কিভাবে কি মানে কার্ড রিইম্বার্সমেন্ট করার ক্ষমতা আছে। দেখুন অর্ডারে যেটা লেখা আছে, দেখুন ওপিডির ক্ষেত্রে 5,000 টাকা আর আউটডোরের ক্ষেত্রে 50,000 টাকা। 50,000 মানে মনে রাখবেন কনভার্টেড রেটে 50,000 টাকা, বারবার করে বলছি আপনাদের জন্য তো কনভার্টেড রেট হবে, কনভার্টেড রেটে 50,000 টাকা। সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি থেকে কিন্তু হয়ে যাবে, ইউনিভার্সিটির অথরিটি সেখান থেকে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আমি পরে বলছি আমি, কারণ এরপরে আমি কিছু কথা বলার আছে, অর্ডার যা বলছি। আর ডিপিআইএন থেকে হবে বা ভাইস চ্যান্সেলর, মানে প্রথমটা বলছি আমি ভাইস প্রিন্সিপাল ইউনিভার্সিটির ক্ষেত্রে, আর কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল। 50,000 টাকা পর ওপিডি আর 5,000 টাকা পর 50,000 টাকা পর ইনডোর পেশেন্ট, ইনডোর ট্রিটমেন্ট, আর আউটডোর ট্রিটমেন্টের ক্ষেত্রে 5,000 টাকা। আর যদি ডিপিআই এর হাতে আছে মানে গভর্নমেন্ট কলেজ বা এডেড কলেজের ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত, এডেড কলেজের কথা বলছি, গভর্নমেন্টের কলেজের কথা আমি এখন বলছি না, এডেড কলেজের ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ডিপিআই, আর 10,000 টাকা পর্যন্ত ওপিডির ক্ষেত্রে 10,000 টাকা। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে ভাইস চ্যান্সেলরের ক্ষমতা আছে 1 লাখ টাকা পর্যন্ত হচ্ছে ভাইস চ্যান্সেলর করতে পারবেন, আর ফাইন্যান্সিয়াল পার্ট মানে স্যাংশন করার ক্ষমতা 10,000 টাকা ওপিডিতে। আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর দ্য সেক্রেটারি অর দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফর বোথ কলেজ এন্ড ইউনিভার্সিটিজ ফুল পাওয়ার, দেখতে পেয়েছেন। আর 10 লাখ 15 লাখ 20 লাখ 1 কোটি যা খরচ হবে সব টাকার ফাইন্যান্সিয়াল অর্ডার কিন্তু ফাইন্যান্সিয়াল পার্টটা দেয়া আছে কিন্তু সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি। এইবার একটা গল্প আছে, গল্পটা হচ্ছে দেখুন এখন অনেকে বলবেন যে আমরা টাকা পয়সা কিন্তু ট্রিটমেন্ট করেছি, আমার কার্ড আছে, আমার এনরোলমেন্ট কার্ড আছে, আমি অ্যাপ্লাই করেছি, আমি পাই। দেখুন আপনি মনে রাখবেন কি কি ফর্ম জমা দিতে হবে, কি কি ফর্ম জমা দিতে হবে সব লেখা আছে, আমি পরে বলছি। ওই ফর্মগুলো সব যেগুলো জমা দিতে হবে, ফর্মগুলো আপনি 3 থেকে 4 কপি করবেন, আমি বলবো 4-5 কপি করে রাখুন একবারে, কারণ কোনো কারণে হারিয়ে যেতে পারে, তখন সঙ্গে সঙ্গে 8 কপিকে জমা দেবেন। 3-4টে কপি আপনারা করুন, 3-4টে কপি টোটাল মানে বিলে জেরক্স করে রাখবেন, বিল জেরক্স করে করে যেমন চাইবে সেগুলো সেট করে আমি আপনার ডিডিও কে জমা দেবেন। এবার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিডিও যেহেতু মানে বিকাশ ভবনের ডিডিও, হায়ার এডুকেশনের ডিডিও, ঠিক আছে, কাজে আপনাকে কিন্তু সেটা রেডি করে আপনাকে দিতে হবে, কোথায় দিতে হবে আপনাকে, সেটা বিকাশ ভবনে দিতে হবে, জমা দিতে হবে, দপ্তরে জমা দিতে হবে। এবং মনে রাখতে হবে মানে ডিসচার্জ হওয়ার পর 3 মাস পর্যন্ত টাইম পাবেন, 3 মান্থস, 3 মাসের মধ্যে আপনি কিন্তু জমা দিতে হবে সেটা, ঠিক আছে। জমা দেওয়ার পর তারপর সেটা প্রসেস হয়ে আপনার চেক হয়ে আপনি কিন্তু তার ওই স্যাংশন করে সেইটা আসবে আপনার রেসপেক্টিভ কলেজে আসবে, আর কলেজ বা ইউনিভার্সিটি। যেমন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে ওটা বিকাশ ভবনের যিনি ডিডিও আছেন, ডিডিওই ওটা আপনাকে কিন্তু
স্যাংশন করে দেবেন। স্যাংশন করার পর সেটা আপনার ইউনিভার্সিটিতে আসার পর আমি ইউনিভার্সিটি থেকে সেই টাকাটা আমি তখন রিইম্বার্সমেন্ট আপনার পেয়ে যাবো। এইটা হচ্ছে প্রসেস। এখন ব্যাপার আমি একটা কথা বলবো, অনেকে বলছি, আমরা বলি যে টাকা পাচ্ছি না, টাকা পাচ্ছি না, কারণ কি প্রপারলি মেনে আমরা করছি না। প্রপার বিল গুলো দিতে হবে। এবং ধরুন আপনি একটা বিল করার পর বিলে দেখবেন একটা জায়গা আছে, সেখানে ডাক্তারের সই করতে হবে, ডক্টরের সিগনেচার চাই, ঠিক আছে। যে ডাক্তারকে ট্রিটিং স্পেশালিস্টের সিগনেচার লাগবে, এবং যে হসপিটালে চিকিৎসা করেছেন সেই হসপিটালের সুপারিনটেন্ডেন্ট বা রেজিস্টার টাইপ, যেমন আমি ইউনিভার্সিটি রেজিস্টার, হসপিটালের তো সুপারিনটেন্ডেন্ট, ওনাকে দিয়ে একটা গোল্ড স্ট্যাম্প মেরে আপনি একটা সই করে দেবেন। তারপর সব কাগজপত্র বিল সমেত সব জমা দেবেন। আপনি আপনার কলেজে ইউনিভার্সিটিতে জমা দেবেন, ইউনিভার্সিটি সেটাকে রেসপেক্টিভ ভিডিওকে জমা দেবে, সেটা ভেরিফাই হয়ে চেক হয়ে আপনার কত টাকা স্যাংশন অর্ডারটা আসবে। স্যাংশন অর্ডার আসার পর আপনি টাকাগুলো কিন্তু পাবেন, তার আগে কিন্তু টাকা পাবেন না। নেক্সট, এইটা যে বললাম সেটেলমেন্ট অফ রিইম্বার্সমেন্টটা বললাম। পরের পাতা চলুন, পরের পাতা চলুন। এইবার আমি দেখুন এগুলো বলতে হবে, সব বলে দিয়েছি অলরেডি আমি। এগুলো দেখুন, বললাম আউটসাইড দ্য স্টেট করতে গেলে কি করতে হয় বলে দিলাম। দেখুন, দেখুন প্রায়র পার, আগেরটা দেন, আগের পাতাটা, আগের পাতা। Prior approval of the secretary, principal secretary of the Department of Higher Education, Science and Technology shall be obtained before receiving medical assistance and treatment in those hospitals or institutions. Other যেগুলো বললাম, বুঝলেন তো? Other institutions outside the state, তার ক্ষেত্রে কিন্তু আপনাকে নিতে হবে, পরিষ্কার লেখা আছে। আর claim for reimbursement, the cost of medical attendance and treatment in these hospitals or institutions shall be allowed on the basis of the rates of various services provided by the investigation procedures carried out by these hospitals in the course of medical attendance and treatment. সব টাকা কিন্তু আপনি পাবেন, কিন্তু আপনার পারমিশন নিয়ে যেতে হবে প্রিন্সিপাল সেক্রেটারি। নেক্সট, অপারেশনাল গাইডলাইন বলা আছে কিভাবে কি হবে, যেটা বললাম। তুলুন, পরপর তুলুন, তুলুন। হ্যাঁ, এবার দেখুন এখানে ফর্ম আছে, কতগুলো দেখতে পাচ্ছেন ফর্ম আছে। একটা হচ্ছে অ্যাপ্রুভাল এগেইনস্ট দ্য ক্লেম। আমি বলে নিই যে অর্ডার, আমি যে অর্ডারটার কথা বললাম, অর্ডারটা হচ্ছে আপনার বললাম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর দ্য বেনিফিশিয়ারিজ অফ গ্রান্ট ইন কলেজেস এন্ড ইউনিভার্সিটিজ 2017। তার মেমো নাম্বারটা হচ্ছে দেখবেন 1020 ইন্ডিয়ান সিএস, ডেটেড 29 আগস্ট 2018। 17 সালে অর্ডার, কিন্তু সেটা কিন্তু 18 সালে এই অর্ডারটা বেরিয়েছে, এবং এর করসপন্ডিং একটা পার্সিয়াল মডিফিকেশন আছে। পার্সিয়াল মডিফিকেশন অফ দ্য ডিপার্টমেন্টাল নোটিফিকেশন সার্চ এন্ড সার্চ, এবং সেই ডিপার্টমেন্টাল নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে 576 ইন্ডিয়ান সিএস, ডেটেড 8 মার্চ 2019। সেক্ষেত্রে বলা আছে কিভাবে রিইম্বার্সমেন্ট হবে, তার প্রসিডিউরটা বলা আছে। একটা কথা বলি, দেখবেন আমাদের মধ্যে যখন কিছু কোয়ারি থাকে না, কোনো কিছু জানতে হয়, যেটা আমরা প্রশ্ন করলেন, ধরুন আপনাদের মধ্যে কারোর কোনো দরকার হচ্ছে কিভাবে রিইম্বার্সমেন্ট হবে, তো আমরা করি কি দেখুন, আমরা প্রথমেই করি, আমরা আমাদের সবার কাছে মোবাইল সেট হচ্ছে একটা, সঙ্গে সঙ্গে হ্যালো বললাম, হ্যালো করে একজনকে ফোন করি, দাদা এটা কি করব, এটা কি নিয়ম। ধরুন হ্যালো বলে আমি কৌশিকদাকে ফোন করলাম, কৌশিকদা আবার শ্যামলদাকে ফোন করছে, কৌশিকদা যখন দরকার সে শ্যামলদাকে ফোন করছে, শ্যামলদা যখন দরকার সে সুবিমলদাকে ফোন করছে। এইভাবে আমরা যখন দরকার হয় না কোনো কিছু জিনিস জানার, নিয়ম জানার, সর্বক্ষেত্রে বলছি, আমি শুধু মানে আমাদের হেলথ স্কিমের ক্ষেত্রে বলছি না, আমরা সর্বদাই সঙ্গে সঙ্গে মোবাইলে ফোন করে খবর নিই কি করবো কি না কি। দাদাকে, সকলের একটা করে দাদা আছে, আমি রিকোয়েস্ট করবো দাদা কাকা যার যা আছে ফোন করুন, নো প্রবলেম ইজ দেয়ার, বাট ফার্স্ট অফ অল আই রিকোয়েস্ট অল অফ ইউ টু গো থ্রু দ্য রেসপেক্টিভ জিও। রেসপেক্টিভ জিওটা পড়ুন, আমি জিওটা পড়ে দেখলেন কি আছে, আর যিনি দাদাকে ফোন করছেন তিনি যা বলবেন, তিনি জিরোর বাইরে কিছু বলবেন না, আর তিনি বললে আপনি কথাটা শুনবেন কেন, মানে শুনে নেন, যা বলছেন, কিন্তু আপনি গো অ্যাজ পার রুল, আপনি জিও গুলো পড়ে নেন, জিও গুলো পড়লে দেখবেন আপনি এভরিথিং পেয়ে যাবেন। আফটার মাই সেশন আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আপনারা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে পোর্টাল আছে তাতে ঢুকে যান, আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে, ফিনান্স ডিপার্টমেন্টের ওখানে আমি যান, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দেন, সবকিছু এমপ্যানেল হাসপাতাল পেয়ে যাবেন, কোন কোন ডাক্তার দেখেন, কি কি ফর্ম লাগবে, এভরিথিং ইজ দেয়ার, জাস্ট আপনি ক্লিক করুন, গুগল সার্চ করুন, আমি সবকিছু পেয়ে যাবেন। এই যে কথা বললাম, approval against the claims preferred by the beneficiaries of West Bengal Health Scheme for grant in colleges and universities, ঠিক আছে। এবার এই যে 1 2 3 করে বললাম, এগুলো ফর্মগুলো পরপর দিচ্ছি। দেন পরে পাতা চলুন, পরে স্ক্রল করুন।
এই যে দেখুন the forms for enrollment and reimbursement of claim এই ফর্মগুলো দেওয়া আছে। ফর্ম এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট, ফর্ম বিটা হচ্ছে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট, ফর্ম সিটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সেটা আপনি ফর্ম ফর্ম কি হচ্ছে রিকমেন্ডেশন অফ দা অ্যাপ্রুভাল। হ্যাঁ ফোন এসছে, হ্যাঁ স্যার না ও চলছে স্যার, আর 2 মিনিট আর 5 মিনিট লাগে, 5 মিনিট হ্যাঁ ওকে 5 মিনিট হয়ে হ্যাঁ স্যার 5 মিনিট আমি যাচ্ছি স্যার, দেখা করে যাবো স্যার আমি হ্যাঁ। ফর্ম যেটা বললাম ফর্ম পি হচ্ছে অ্যাপ্রুভাল অফ ক্লেম, ফর্ম কিউ হচ্ছে রেকমেন্ডেশন ফর অ্যাপ্রুভাল অফ ক্লেম, আর আর হচ্ছে স্যাংশন অর্ডার। সব এই যে ফর্মগুলো সব ফিল আপ করে আপনি অফিসে আপনার যে অফিসের ডিডিও আছে তার মাধ্যমে সবগুলো জমা পড়বে। জমা পড়ার পর আমি বলছি এই ফর্মগুলো যেগুলো ফিল আপ করবেন 5 কপি করে রাখুন, জমা দিতে হবে 2 কপি, আরো 3 কপি করে, কারণ কি অনেক সময় তখন হারিয়ে গেলে খুঁজে পাবেন না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে দিতে পারবেন, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। যেমন এর মধ্যে ফর্ম ডি তে ইম্পর্টেন্ট জিনিস ডি ফর ডক্টর, অর্থাৎ ডি ফর্মে একমাত্র ডাক্তারের সাইনটা লাগবে, অর্থাৎ ডি ফর্মে বিল টিল করার পর কত হলো সেটা টিচিং স্পেশালিস্ট করবেন আর একজন আপনার হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট তিনি সই করবেন, করে এই বিলগুলো সব জমা দেবেন। ঠিক আছে, আমি একটাই কথা বলবো, আর টাইম টু টাইম প্রচুর জিও বেরোবে, সে জিও এই টাইম টু টাইম যে জিও গুলো বেরোবে, অ্যামেন্ডমেন্ট যেগুলো বেরোবে সেগুলো সব কিন্তু আমরা খেয়াল করবেন, কারণ হসপিটালের যে লিস্ট সেগুলো ডে বাই ডে কিন্তু চেঞ্জ হয়, সেগুলো ডে বাই ডে চেঞ্জ হলে সেটা কিন্তু ভর্তি হওয়ার আগে আবার জেনে নেবেন যে আমি যদি ভর্তি হই এই স্কিমটা আমি অ্যাভেল করতে পারবো, তো তারপর আপনি ভর্তি হবেন। ঠিক আছে, এখানে অনেক কথা বলার আছে, আমি আমার এটা আমার পাওয়ার পয়েন্টের মধ্যেই দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার যদি কোনো দরকার হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমি যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করবো। বিকাশ ভবনে হেলথ স্কিমের একটা দপ্তরও আছে, আমাদের এগুলো করার পর সেগুলো ইউনিভার্সিটি ব্রাঞ্চে আসে, ইউনিভার্সিটি ব্রাঞ্চ থেকে স্যাংশন হয়, আর একমাত্র নেতাজি সুভাষ ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের সবকিছু ডিপিআইএন থেকে সব হয়ে যায় সব, আর বাদ বাকিগুলো সব কিন্তু সব ইউনিভার্সিটি সব তারপরে ইউনিভার্সিটি সেগুলো বাদ বাকি হয়ে যায়। নমস্কার, সকলে ভালো থাকবেন। আর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, আবার অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে আমি চলে যাব সেখানে। আপনারা সকলে ভালো থাকুন। আমার আলোচনা থেকে যদি আপনাদের কিছুটা কাজে লাগে, কিছুটা উপকারে লাগে, তাহলে আমি মনে করব আমার আজকে বলা সার্থক হয়েছে। এবং ওই ডক্টর ঘোষ, অনির্বাণ ঘোষ, যিনি আমাকে অনেক দিন আগে থেকেই বলছেন যে পার্থ নিতে হবে, আজকে আমি মানে করতে পারলাম বাস্তবে, খুব ভালো লাগছে আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রফেসর এস সরকার স্যার, ভাইস চ্যান্সেলর অফ দিস ইউনিভার্সিটি, তাকেও আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এনএসইউর প্রত্যেক পরিবার যারা ভালো থাকুন। আমার এনএসইউর সঙ্গে অনেক দিনের যোগাযোগ, কারণ মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ যে কলেজটা আমি ছিলাম ওখানকার ফাউন্ডার প্রিন্সিপাল ইনচার্জ, অফিসার ইনচার্জ আমার আমলে, সেই সময় কিন্তু আপনারা জানেন আমার মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ আপনাদের আন্ডারে স্টাডি সেন্টার হয়েছে। অনির্বাণ বাবু তখন গিয়েছিলেন আমার কলেজে, সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আইস স্যার গেছিলেন, আইস স্যার তো আমাদের সার্ভিসেরই লোক, আমি জানি না উনি আছেন কিনা। হ্যাঁ, যার ফলে আমার সঙ্গে এনএসইউর একটা ওতপ্রোত যোগাযোগ বহুদিন থেকে, আজকের না, প্রচুর কাজ করেছি এবং একসঙ্গে আমরা কাজ করব। সবাই ভালো থাকুন। আর এখন যিনি আপনাদের ভাইস চ্যান্সেলর স্যার, এখন আমি তো তার আন্ডারেই তো স্যারের আন্ডারেই আমি এখন আছি, ভাইস চ্যান্সেলর, তিনি আমার এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, আমাকে দেখুন স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভাইজার পদে আমাকে এখানে আমি আছি আপাতত, যদিও জয়েন্ট ডিপিআই, কিন্তু আমার তার সঙ্গে এখানে এই কাজটাও আমার আছে, হ্যাঁ অ্যাসাইন্ড আছি আমার সার্ভিস প্লেসটা এখানে। আপনারা সবাই ভালো থাকুন। আর যে কোনো প্রবলেম হলে আমার সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। সব প্রশ্নের উত্তর দেওয়ার স্কোপ নাই এখন, বুঝতেই পারছেন। উসনিস সরকার আছে, দেখতে পাচ্ছি উসনিস আমার ডাইরেক্ট ছাত্র, আমার ম্যাথামেটিক্স এর ফ্যাকাল্টি। উসনিস আমার পুরুলিয়াতে যখন আমি ছিলাম ঝালদা কলেজ, তখন আমার কাছে পুরো অনার্সের ছাত্র উসনিস আছে। খুব ভালো লাগছে। আপনারা সবাই থাকুন, সবাই ভালো থাকুন। নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আর তো কোন প্রশ্ন নেওয়া যাবে না, মানে আপনাকে তো শনিবার হলো অফিস, যদি কারো স্পেসিফিক একটা বা দুটো কোশ্চেন থাকে। হ্যাঁ, একটা বা দুটো প্রশ্ন বলুন। হ্যাঁ, পার্থ, আমি একটা জাস্ট প্রশ্ন করি জানার জন্য। আমি জাস্ট একটা জিনিস জানতে চাইছিলাম। আপনি বললেন যে রেসপেক্টিভ ডিডিওর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে এই এমএটা মেডিকেল অ্যালায়েন্সটা ফরগো করছে, তাহলে কলেজ
এবং স্কুল বা বিশ্ববিদ্যালয় বা স্কুল এরকম যদি দুজন থাকে হাজবেন্ড ওয়াইফ, তাহলে স্কুলের ক্ষেত্রে কিভাবে সার্টিফিকেট নিয়ে আসবে? সে এই গুড, খুব ভালো প্রশ্ন, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড করছে। হ্যাঁ হ্যাঁ রাইট, খুব খুব এটা খুব দরকার। এটা কি একই জায়গা থেকে ডিডিও হচ্ছে, অসুবিধা নেই, ইউনিভার্সিটির কোনো অসুবিধা নেই, কিন্তু কলেজ স্কুল বা ইউনিভার্সিটি স্কুল হলে কি সমস্যা হতে পারে? আমি বলে দিচ্ছি। আপনাকে করতে হবে কি স্যার, উনি ধরুন একটা স্কুলের টিচার, স্কুলের হেড এইচএম পুরো লিখে উনি একটা যে মাস থেকে মেডিক্লেম নিচ্ছেন না তার স্টেটমেন্ট দিয়ে দেবেন যে উনি এই মাস থেকে কোনো মেডিকেল অ্যালাউন্স নিচ্ছেন না, বুঝতে পেরেছেন? সেই স্কুলের এইচএম বা সেই স্কুলের সেক্রেটারি বা প্রেসিডেন্ট, সেই স্কুল টিচার। কলেজের ক্ষেত্রেও তাই, কলেজের প্রিন্সিপাল লিখে দেবেন যে উনি এই মাস থেকে কোনো মেডিকেল অ্যালাউন্স উনি ক্লেম করছেন না, উনি নিচ্ছেন না। সেই কাগজটা নিয়ে এসে যখন ওনার নামটা ঢুকছে অ্যাজ বেনিফিশিয়ারি, নামটা ঢুকছে, তখন সার্টিফিকেট দেখার পরে কিন্তু করবেন। আমি একটা কথা বলছি যে পরিচিত লোক, ও তো আমার বন্ধু, আমার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার, ওর কি দরকার? এটা কিন্তু না করাই ভালো, ঠিক আছে? কারণ আপনি যখন করবেন তার কাছ থেকে কাগজটা দেখে তাই কিন্তু নামটা ইনক্লুড করবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ একজন ইনক্লুড হয়েছেন অথচ এক জায়গা থেকে উনি মানে মেডিকেল অ্যালাউন্স নিচ্ছেন, এটা কিন্তু হতে পারে না। যদি ধরা পড়ে কোনো কারণে, যখন ধরা পড়ে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়, কারণ এটা ডিসিপ্লিনারি প্রসিডিংসে যেতে পারে, কিন্তু এটা ইট মে লিড টু ডিসিপ্লিনারি প্রসিডিংস অফ দ্য কনসার্নড এমপ্লয়ি, ঠিক আছে? কারণ তিনি মানে মিথ্যা জিনিস লিখেছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে এইচএমএস সার্টিফিকেটই সাফিসিয়েন্ট, ডিআইআর লাগবে না? না এই সাফিসিয়েন্ট। উনি লিখে দেবেন যে এই মাসে মাইনে স্যালারি স্লিপ নিয়ে যাবেন, একটা বলবেন যে স্যালারি স্লিপটা নিয়ে আসুন, তো তাতে লেখা থাকবে মেডিকেল অ্যালাউন্স নিচ্ছেন না, আর তার সঙ্গে স্কুটিটা লিখে দেবেন। হ্যাঁ, আপনি স্যাটিসফাইড হয়ে করবেন কাজটা। থ্যাংক ইউ অরিমান বাবু, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো। আর কেউ? হ্যাঁ স্যার, হ্যালো। বলো। হ্যাঁ স্যার, আমি সন্দীপ দাস বলছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বটানি। বলুন স্যার। হ্যাঁ স্যার, বলছি মানে আপনার প্রোগ্রাম এই সংক্রান্ত আমি এর আগেও অ্যাটেন্ড করেছি, তো এটা আরো আপডেট করলাম নিজেকে। আর প্রেজেন্টলি আমি হেলথ স্কিমে জয়েনও করেছি এবছর থেকে। আমার যে কোয়ারিটা রয়েছে, আমার মা অ্যাকচুয়াল ফ্যামিলি পেনশনার, তো আমার বাবা এই স্কিমের ছিলেন না, তো উনি গত হয়েছেন। তো বর্তমানে ফ্যামিলি পেনশনারকে মানে এনরোল করতে গেলে সেটা কোথা থেকে করব বা কোথায় যোগাযোগ করব যদি? না, আমরা ওই এন্ড থেকে হবে, নিজের এন্ড থেকে হবে, আপনাকে আলাদা করে কিছু করার দরকার। যা হবে অনলাইনে। একটা কথা বলি, এই স্কিমটা তো নতুন হয়েছে, আমি বলি কিছু এখনো প্রবলেম আছে, আমি জানি কিছু প্রবলেম আছে, যেগুলো হচ্ছে সেগুলো আপনার দেখবেন ফিনান্সের ওয়েবসাইটে, একটা দেখবেন একটা আপনার মানে মেল আইডি আছে যেখানে আপনি আপনার বক্তব্য জানাতে পারেন, কিন্তু ঠিক আছে? সেই মেলে আপনি একটা মেল করুন আপনার এই যে প্রবলেমটা দিয়ে, দেখবেন সেই মেল থেকে নিশ্চয়ই উত্তর পাবেন আপনি। এবং ফিনান্সে একটা সেলও আছে, যদি যোগাযোগ থাকে ফিনান্সে কেউ কারোর, সেই সেলের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা সঠিক পরামর্শ আপনাকে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে যে যারা স্বাস্থ্যসাথী করছে তারাও কি মেডিকেল অ্যালাউন্স ফরগো করবে? না, আমি বলছি স্বাস্থ্যসাথী তো আলাদা স্কিম, তাদেরকেও কি? প্রশ্নই নাই, ওটার সঙ্গে প্রশ্নই নাই। তারা মেডিকেল অ্যালাউন্স অ্যাজ ইট ইজ পেয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবে। হ্যাঁ, ওটা তো কোনো প্রশ্ন কিছু নাই। স্বাস্থ্যসাথী আলাদা, ওটা অন্য স্কিম, ঠিক আছে? স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আমি বলছি বলো। হ্যাঁ স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। বলো। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্পাউস যদি প্রাইভেট সেক্টরে চাকরি করে এবং সেক্ষেত্রেও তিনি যদি মেডিকেল অ্যালাউন্স পান, তাহলে কি সেই অ্যালাউন্সটা উনি ফরগো করবেন? হ্যাঁ, এক্ষেত্রে নিয়ম কিন্তু মেডিকেল অ্যালাউন্স পাওয়া যাবে না। আচ্ছা, এইচআর এর ক্ষেত্রেও একই নিয়ম, কিন্তু এইচআর এর ক্ষেত্রে জানেন নতুন একটা অর্ডার বেরিয়েছে, প্রাইভেটে হলেও তাকে এইচআর এ খরচ করতে হবে। আচ্ছা, এইচআর এর ক্ষেত্রে হয়েছে অবশ্যই, মানে মেডিকেল অ্যালাউন্সও না পায়, ঠিক আছে? আচ্ছা। স্যার আরেকটা স্যার প্রশ্ন আছে, আপনি যখন এই সানের কথা বললেন, যার এই পার্মানেন্ট ডিসেবিলিটি আছে, মেন্টাল বা ফিজিক্যাল হোয়াটএভার, এবং তার ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই না, জাস্ট আউট অফ মানে কৌতূহলবশত একটা প্রশ্ন আছে যে ধরুন সে প্রাইভেট সেক্টরে হলো, সে চাকরি পেল, তার পার্মানেন্ট ডিসেবিলিটি আছে, বাট স্টিল সে জব করছে, প্রাইভেট সেক্টরে হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি সে এনরোল হতে পারে কি হতে পারে না? এখন ব্যাপার হচ্ছে যে সে যদি আর্ন করলে তো হয়ে গেল। পার্মানেন্ট ডিসেবিলিটি মানে সে তো কাজ করতে পারার যোগ্য না। চিন্তা করে দেখো, যখন সে ডিসেবিলিটি 100 মানে হয়ে যাচ্ছে, সে তো আর্ন করার যোগ্যতাই তার নাই, সে করবে কি করে? হ্যাঁ, যখন আর্ন করছে মানে সে কিন্তু পার্মানেন্ট ডিসেবিলিটি না ধরে না হবে তখন, তাই না? তখন আর্নিংটাই তো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, আজকে আমরা আর প্রশ্ন নিতে পারবো না, আপনাকে তো ডাকাডাকি করতে শুরু করেছে, বুঝতেই পারছি।
আপনার ভাইস চ্যান্সেলরকে যেতে হবে, স্যারকে যেতে হবে। বুঝতেই পারছি, আমরা শনিবার থেকেই করলাম যাতে একটু পিসফুলি করা যায়। যাই হোক, তো শনিবার ভালোই হলো প্রোগ্রাম, আমরা অনেক কিছু জানতে পারলাম আপনাকে। আমরা পরবর্তীকালে আবার এরকম প্রোগ্রাম করব, রিপিট করতে তো কোনো অসুবিধা নেই। আমাদের বেশ ভালো সংখ্যক অ্যাটেন্ডেন্স ছিল। তো আমি এখানে শেষ করবো। আমাদের প্রথম আপিক আমাদের ভোট অফ থ্যাঙ্কস এর একটা সেশন থাকে। আমি ডক্টর পাপিয়া উপাধ্যায়কে অনুরোধ করবো টু প্রপোজ দ্য ভোট অফ থ্যাঙ্কস। Thank you, Professor Ghosh. Am I audible? Yes. Okay. On behalf of the Center for Internal Quality Assurance, Netaji Subhash Open University, I extend a warm welcome to the people in this gathering of state-level virtual orientation on government health scheme for faculties and officers of state-aided universities in West Bengal. Good afternoon to one and all present here. Esteemed speaker, Dr. Partho Karmakar, WBES Associate Professor and Joint DPI, Government of West Bengal, and advisor at WBCSSC, Honorable Vice Chancellor, respected directors of schools of studies, officers, directors SICA, faculty members, other coordinators and officers from different learner support centers of Netaji Subhash Open University, and other presentees, associates here. It is such an honor for me to get the opportunity to thank you all. At the outset, I thank Professor Shubho Shankar Sarkar, Honorable Vice Chancellor, Netaji Subhash Open University, for his incessant encouragement in organizing this event. Thank you, sir. I thank Dr. Partho Karmakar, esteemed speaker, for accepting this invitation and enriching us with his experiential words, clarifying doubts and putting into record the do's and don'ts. I would like to express my gratitude to CA Kishore Sengupta, Registrar, and CA Shochindra Chandra Kaur, Finance Officer, Netaji Subhash Open University, for their constant support. Thanks are due to all directors, Finance Officer, Netaji Subhash Open University, officers, faculty members, officials, and all staff members of NSOU. Earnest thanks to all the learned participants in this forum for their presence and contribution to make this event very fruitful. I extend my sincere gratitude to our respected Director, Center for Internal Quality Assurance, Professor Anirban Ghosh, for organizing this circumstantial orientation. Thank you very much, sir, for your untiring spirit. A special thanks to the technical team of Netaji Subhash Open University for providing immense support to make this virtual event successful. Thank you everyone once again for making this virtual orientation a countless accomplishment. Wishing all a very good health, stay safe and stay connected. Thank you. Over to Professor Ghosh. Thank you, Dr. Papia. Now we have come to an end to this program. Thank you. Stay well. Bye. থ্যাংক ইউ স্যার, সেশন ক্লোজ করছি তাহলে। থ্যাংক ইউ।